প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। গত ক্লাসে আমরা এই বিশেষ করে প্রিজারভেটিভ সম্পর্কে আলোচনা করেছিলাম। খাদ্যবস্তুর সাথে শুধুমাত্র প্রিজারভেটিভস যুক্ত করা না, কিছু পরিমাণে ফুড এডিটিভসও যুক্ত করা হয়। ফুড এডিটিভসগুলো প্রিজারভেটিভসের সাথে খাদ্যের গন্ধ, স্বাদ, রং ইত্যাদিকে উন্নত করার জন্য ফুড এডিটিভস নামক বিশেষ রাসায়নিক পদার্থ খাদ্যের সাথে মেশানো হয়। অর্থাৎ খাদ্যটাকে মানে দর্শনীয় করার জন্য, তাকে তার সুগন্ধ বাড়ানোর জন্য, তার স্বাদ বাড়ানোর জন্য, অথবা তার কালারফুল বা বর্ণময় করার জন্য সেখানে কিছু পরিমাণে রাসায়নিক পদার্থ মেশানো হয় প্রিজারভেটিভসের সাথে। সেগুলোকে বলা হয় ফুড এডিটিভস। আমরা আজকে ফুড এডিটিভস নিয়ে একটু আলোচনা করি। এবার আসো, ফুড এডিটিভসগুলো কি কি হতে পারে। যেমন সুগন্ধিকারক, যেমন বিভিন্ন ফলের এসেন্স তোমার খাদ্যের মধ্যে মেশানো হয় যাতে খাদ্যটাকে একটু গন্ধময় করা যায়। খাদ্যবস্তুকে গন্ধময় এবং গ্রহণীয় করার জন্য তার মধ্যে কিছু বিভিন্ন ফলের এসেন্স মেশানো হয়। আবার সেখানে ইমালসিফায়ার, যেমন তোমার লেসিথিন E30, এটা দেখো 322, এটা একটা ইউরোপিয়ান ফুড সেফটি কাউন্সিলের একটা নাম্বার, অথরিটির নাম্বার। তারা বিভিন্ন খাদ্যকে এরকম কোডিং করে, যেই কোড বলতে এটা হলো মানে এডিবল বা এটা খাওয়ার উপযোগী, এইরকম তারা বিভিন্ন রকম কোড বা নাম দিয়ে এগুলাকে তোমার চিহ্নিত করে থাকেন। ফলে এই যে কোনো খাবারের গায়ে, প্যাকেটের গায়ে যখন এই নাম্বারটা বা কোডটা লেখা থাকে, তাহলে সেগুলো দেখে সহজেই সেগুলো খাওয়ার উপযোগী কিনা, সেগুলো কি হালাল না হারাম, বা এগুলো কি ভেজ বা নন ভেজ, এগুলো এরকম কোডিং করা হয়ে থাকে। যেমন তোমরা দেখবে লেসিথিন যেটা ইমালসিফায়ার, এটা হলো তৈল বা চর্বিকে পানিতে মিশ্রণের জন্য এই লেসিথিনটা ব্যবহার করা হয়। এটি যেমন অ্যাসিটিক অ্যাসিডের গ্লিসারাইড এস্টার, আর কি এটা অ্যাসিটিক অ্যাসিডের গ্লিসারাইড এস্টারগুলোকে কি এই লেসিথিন বলা হয়। এখানে দেখবে যে আমরা সাধারণত যদি একটু এই লেসিথিনটা সাধারণত পিগ ফ্যাট থেকে তোমার সংগ্রহ করা হয়, পিগ ফ্যাট অথবা পর্ক ফ্যাট থেকে। এগুলো মাঝে মাঝে দেখা যায় যে পিগ অথবা পর্কের ইন্টেস্টাইন থেকে সংগ্রহ করা হয়। ফলে এগুলো অনেক সময় হারাম হয়ে যায়। আমরা অনেক সময় খাবারের সময় কোনটি হালাল কোনটি হারাম এগুলো আমরা খুঁজি। যদি ভেজিটেবল হয় তাহলে তাদের মধ্যে এক ধরনের কোটিং থাকবে, আর যদি পিগ ফ্যাট থেকে হয়, পিগ থেকে হয়, অ্যানিমেল থেকে হয়, সেগুলো সংগ্রহ করা হয়, তাহলে তাদের এক ধরনের কোটিং থাকবে। সেটি হলো এই ধরনের নাম্বারিং করা হয়। যেমন সেটি কি 332। যেমন গ্লিসারিনের ক্ষেত্রে গ্লিসারিনকেও তোমার নাম্বারিং করা হয় 471 দিয়ে। আবার তোমার এই নিচের অংশে দেখো, এখানে রঙিন বস্তু বা কালারিং বস্তুও মেশানো হয় খাদ্যবস্তুকে গ্রহণযোগ্য করার জন্য, বর্ণময় করার জন্য, এদেরকে আকর্ষণীয় করার জন্য সরবিটল ও মেশানো হয়। সরবিটলের কাজ হলো সাধারণত মিষ্টিকারক, চিনির পরিবর্তে বিভিন্ন ধরনের, বিশেষ করে ডায়াবেটিস রোগীদের বা শিশুর মানে এই ক্ষয়রোধক, দাঁত ক্ষয়রোধক যেগুলো চকলেট যেগুলো আমরা খেয়ে থাকি, সেগুলোকে মধ্যে তোমার এই সরবিটল মেশানো হয়ে থাকে। তো সরবিটলের এখানে দেখো, সরবিটলের কোডিংটাও কিন্তু কি এখানে 420। এগুলো এই বিভিন্ন ধরনের, এটা এই E420 এটি কার, এটি আমরা বলছি ইউরোপীয় ফুড সেফটি এজেন্সি। এটা ইউরোপীয় ফুড সেফটি এজেন্সি, তারা এটা নাম্বারিং করে থাকে বিভিন্ন খাদ্যের গ্রহণ উপযোগী কিনা। এটা ইউরোপিয়ান ফুড সেফটি এটা দেখো অথরিটি। এটিকে সংক্ষেপে বলা হয় EFSA।
তারা বিভিন্ন ধরনের কোডিং করে থাকে, যেমন যেটা ল্যাসেথিন আমরা বলছি সেটিকে বলা হয় K332, সরবিটল যেটা এটা হলো ল্যাসেথিন, আবার সরবিটল এটি হলো কি তোমার 420, যেটা দ্বারা এটাকে কোডিং করা হয়ে থাকে। সাধারণত সরবিটলটা মিষ্টি কারক হিসেবে ব্যবহৃত হয়। এবার আমরা একটু দেখে নেই যে বিভিন্ন ধরনের ফুড অ্যাডিটিভস বা তাদের যে কাজ, একটু দেখো তোমাদের স্লাইডের মধ্যেও তোমরা দেখতে পাবে সেগুলো, যে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয় এমন রং ব্যবহার করে খাদ্যদ্রব্যকে সতেজ বা খাদ্যকে আকর্ষণীয় করা হয়। যেমন বাণিজ্যিক E42 যে তোমার কালার থাকে সেগুলো ব্যবহার করে কৌটাজাত মটরশুঁটির আমরা দেখতে পাই সাধারণত সারা বছরই মটরশুঁটি পাওয়া যায়, এবং বাজারে দেখা যায় একদম সবুজ বর্ণের মটরশুঁটি, মনে হচ্ছে একটু কিছুক্ষণ আগেই সেগুলো তোমার জমি থেকে সংগ্রহ করা হয়েছে। সেগুলো কিন্তু এর মধ্যে আকর্ষণীয় করা হয়েছে E42 একটি রং দিয়ে, কালার মিশিয়ে। এরপরে আসো সুগন্ধি, খাদ্যকে সুরভিপূর্ণ করা, আইসক্রিম ফলের এসেন্স দেওয়া হয় আইসক্রিমের মধ্যে। তারপরে অ্যান্টিঅক্সিডেন্টও আমরা গতকাল আলাপ করেছিলাম, অ্যান্টিঅক্সিডেন্টও খাদ্যের মধ্যে ফুড অ্যাডিটিভ হিসেবে যুক্ত করা হয়। খাদ্যকে জারণের হাত থেকে রক্ষা করা। কোথায় মেশানো হয় দেখো, আলুর ক্রিস্পে, তোমরা সাধারণত আলুর ক্রিস্পে বিশেষ করে ফ্রেঞ্চ ফ্রাই খেয়ে থাকো, হ্যাঁ, বিশেষ করে আবার মানে ফ্রেঞ্চ ফ্রাই শক্ত আলুর যেগুলো আমরা মানে চিপস বলি সেগুলো ক্রিস্পে, সেখানে তোমার কি থাকে বিউটাইলেটেড হাইড্রোক্সিটোলুইন, যেটা আমরা বলছি BHT, এটার কিন্তু আবার কোডিং আছে, সেটি হলো E321, এটা যোগ করা হয়। ইমালসিফায়ার এবং স্টেবিলাইজারও যুক্ত করা হয় সেখানে, বিশেষ করে জলীয় এবং অজলীয় পদার্থকে মিশতে সাহায্য করে ইমালসিফায়ার বা স্টেবিলাইজার। আরও এটি আমরা পরের অংশে আমরা ইমালসিফায়ার স্টেবিলাইজার সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করব, সেটা একটু দেখে নাও। এখানে গোড়া দুধে ল্যাসেথিন যোগ করা হয় ইমালসিফায়ার হিসাবে। তারপরে অম্ল ক্ষারক তোমার যোগ করা হয় সেক্ষেত্রে পিএইচ নিয়ন্ত্রণ করার জন্য, কারণ সাধারণত টিনজাত যদি কাস্টার্ড তৈরি করা হয় সেখানে সোডিয়াম বাইকার্বনেট যেটা ব্যবহার করা হয় তোমার পিএইচ নিয়ন্ত্রণ করার জন্য। তারপরে তোমার সুইটেনার কিছু মানে সেখানে যুক্ত করা হয়, যেটা আমরা বলছি একটু আগেই বলছি, যেটা তোমার এই সরবিটল মিষ্টি কারক হিসেবে সেখানে ব্যবহার করা হয়, এটাকে সুইটেনার বলা হয়। তারপরে প্রিজারভেটিভস তো আছে ইত্যাদি। তো ফুড এডিটিভস যেগুলো আমরা এই খাদ্যদ্রব্যের মধ্যে দেখে থাকি বা এখানে যোগ করা হয়ে থাকে, দেখবে কোনো খাদ্যের দ্রব্যের মূরকের গায়ে ফুড এডিটিভস কী আছে এগুলো লেখা থাকে। তবে এগুলো অনুমোদিত ফুড এডিটিভসই বাণিজ্যিক খাদ্যদ্রব্যের জন্য ব্যবহার করা হয়ে থাকে। তারপরেও অনেক বিশেষজ্ঞই মনে করেন যে এগুলো ফুড এডিটিভস দীর্ঘমেয়াদে আমাদের দেহের মধ্যে কিছু সমস্যা এবং বিপদ সৃষ্টি করে, যেমন অ্যালার্জি। তুমি দেখবে যে আজকাল প্রায় 90% মানুষের অ্যালার্জি থাকে, চর্বে র্যাশ ওঠে, পেট খারাপ হয়ে যায়, হাইপার অ্যাসিডিটি হয়ে যায় অনেক ক্ষেত্রে। কারণ এই বিশেষ করে ম্যাক্সিমাম ফুড অ্যাডিটিভস কি যদি একটু পানির সংস্পর্শে আসে, সব প্রিজারভেটিভস এগুলো সবগুলো অ্যাসিডে পরিণত হয়, ফলে এখানে তোমার হাইপার অ্যাসিডিটি তৈরি হতে পারে, দীর্ঘমেয়াদী অসুস্থতা, ক্যান্সার ইত্যাদিও হতে পারে। এরপর আমরা আজকে আসবো, সাধারণত দেখবে তোমরা যখন কেক, পেস্ট্রি বা আমরা বাজারে দেখি যে জন্মদিনের কেক, এগুলোর উপর একটি চকলেটের আবরণ দেওয়া থাকে, এটি সাধারণত ফুড লেকার। এই যে ফুড লেকারটা কি? ফুড লেকারটা হলো যে খাদ্যদ্রব্যের উপরিভাগকে উজ্জ্বল এবং চাকচিক্যময় করার জন্য খাবার উপযোগী কিছু পদার্থ দিয়ে এক ধরনের আস্তরণ দেওয়া হয়, সেগুলি হলো ফুড লেকার। যেমন চিনি, জলপাই সিরাপ, তোমার তালের চিনি প্রভৃতি ফুড লেকার হিসেবে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আস্তরণ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। যেমন ডিমের পুডিং তৈরি করার জন্য তার উপর একটা গলিত চিনির আমরা একটা আস্তরণ দিয়ে থাকি। খাবার উপযোগী কোনো গ্লেজ সৃষ্টিকারী, উজ্জ্বল সৃষ্টিকারী পদার্থকে উদ্বায়ী দ্রাবকে দ্রবীভূত করে খাদ্যে স্প্রে করলে দ্রাবক বাষ্পীভূত হয়ে তখন শুকিয়ে যাওয়ার পর খাদ্যবস্তুটির উপরিভাগ কী থাকে, একটা উজ্জ্বল আস্তরণ সেখানে সৃষ্টি হয়। তো এইখানে দেখবে এই ফুড লেকার শুধু খাদ্যদ্রব্যের উপরে ব্যবহার করে না, আবার কৌটাজাত পদার্থ যেখানে
খাদ্যদ্রব্যকে কৌটায় সংরক্ষণ করা হয়, ও কৌটাটিকেও ফুড ক্যানিং করা হয়, মানে ফুড ল্যাকার দিয়ে তার ভিতরে একটা আস্তরণ দেওয়া হয়। ক্যানের ভিতরের প্রলেপ দিয়ে প্রাকৃতিক অথবা কৃত্রিমভাবে তৈরি করা কিছু ফেনোলিক বা ইপক্সি বা বিনাইল রেজিন নামক এক ধরনের ফুড ল্যাকার, সেগুলো দিলে কি হয়, এই খাদ্যদ্রব্যের সংস্পর্শে তোমার এই বিশেষ করে কৌটাজাত পদার্থ, টিন জাতীয় পদার্থ মরিচার হাত থেকে রক্ষা পায়। মরিচার সাথে খাদ্যদ্রব্যের সংস্পর্শ হয় না, এটি সাধারণত সেজন্য ফুড ল্যাকারটা ব্যবহার করা হয়। রেজিনের এই দ্রবণটি জৈব দ্রাবকে অথবা ডাইং অয়েলে তৈরি করা হয়। ফুড ল্যাকারের প্রলেপটি ক্যানের ভিতরে খাদ্যবস্তুকে ক্যানের ধাতব পদার্থের সংস্পর্শ থেকে দূরে রাখে এবং ক্যানের ভিতরে মরিচা সৃষ্টিটাকে রোধ করে। এগুলো সাধারণত কি ব্যবহার করা হয়, পলিবিউটাডাইনস এবং ডাইফেনোলিক রেজিন যুক্ত করা হয়। এরপর অংশে দেখো আমরা খাদ্যদ্রব্য এই যে সংরক্ষণ করব, এই সংরক্ষণের অনেকগুলো পদ্ধতি রয়েছে, সেই পদ্ধতিগুলো আমরা একটু একটু আলোচনা করব। যেমন কৌটাজাতকরণ। কৌটাজাতকরণটা কি, খেয়াল করো, খাদ্য সিদ্ধ করে কৌটায় বন্ধ করে রাখা হয়, এটা কৌটাজাতকরণ, ক্যানিং বলা হয়। বিশেষ করে আমরা দেখি সিদ্ধ করলে খাদ্যের মধ্যে যে অণুজীবগুলো থাকে, মানে ব্যাকটেরিয়া থাকে, ইস্ট থাকে, মোল্ড জাতীয় ছত্রাক জাতীয় পদার্থ, ফ্যাঙ্গাসগুলো থাকে, সেগুলো কিন্তু মারা যাবে এবং তখন কৌটাটার মধ্যে তাকে এয়ারটাইট করে রেখে দেওয়া হয়। এয়ারটাইট করলে অণুজীবগুলো সেখানে অক্সিজেনের অভাবে বাঁচতে পারবে না। সব ধরনের কৌটাজাত খাদ্য যেমন মাংস, সবজি, স্যুপ, ফল ইত্যাদি একে কৌটাজাতকরণ করা হয় আজকাল। এরপর আসো তোমার শুষ্কীকরণের মাধ্যমে খাদ্য সংরক্ষণ করা হয়, যেটাকে আমরা বলি তোমার কি, সেটাকে বলি ড্রাইং। সাধারণত তোমরা একটা জিনিস জেনে থাকবে, কেস হার্ডেনিং বলা হয় এটাকে, কেস হার্ডেনিং। কেস হার্ডেনিং, কেস হার্ডেনিংটা কি, সেটি হলো এই যে মাছ মাংস তোমরা দেখে থাকবে, এখানে মাছ মাংসের মধ্যে তোমার এই যে তার যে উপরের অংশে অনেক মাছকে আমরা শুকায় ফেলি, যেমন শুটকি মাছ, যেটা শুটকি মাছ শুকালে কি হয়, তার এই যে দেহের মধ্যে যে মানে প্রায় যে পানি থাকে তার 90% পানি কিন্তু শুকিয়ে যায়। তা এই যে পানি শুকিয়ে গেলে তখন কি হবে, তার উপরিতলের চামড়ার সংস্পর্শে পানিটা শুকিয়ে গেলে সেখানে আর কি ভাইরাস ব্যাকটেরিয়া সেখানে জন্মাতে পারবে না, সেটিকে বলা হয় কেস হার্ডেনিং। কেস বলতে কে ত্বকের অংশ বোঝায় বা চামড়ার অংশ বোঝায়। এই শুষ্কীকরণের মাধ্যমে কেস হার্ডেনিং করা হয়। সূর্যের তাপে বা ওভেনেও সেটা করা যেতে পারে। খাদ্যকে পানি দূর করা, যাতে অণুজীবগুলো পানির অভাবে মারা যায়, জন্মাতে না পারে। এরপরে আমরা ফ্রিজিংও করে থাকি। সাধারণত খাদ্যকে নিম্ন তাপমাত্রায় দ্রুত আমরা হিমায়িতকরণ করে ফেলি বা ফ্রিজে রেখে দেই। যেমন হিমায়িত মাছ তোমরা জানো, মাছ, মাংস, মটরশুঁটি বিশেষ করে বরফ আচ্ছাদিত করে রাখা হয়। বরফ আচ্ছাদিত করে রাখলে সেটা কি হবে, বাইরের অক্সিজেন ভিতরে প্রবেশ করতে পারবে না, ফলে সেখানে কোনো রকম তোমার কি অণুজীব বংশবৃদ্ধি করতে পারবে না। এরপরে আসো পিকলিং। তোমরা জানো পিকলিং, যা সাধারণত আচার তৈরিকরণ এটা করা হয়ে থাকে, পিকলিং বলা হয়। যে খাদ্যকে সিদ্ধ করে সাধারণত এর মধ্যে মশলা যুক্ত করে তেলে একে নিমজ্জিত করা হয় এবং সিদ্ধ করলে কি হয়, প্রচুর তাপে তোমার কি ভাইরাস ব্যাকটেরিয়াগুলো মারা যাবে, সেখানে তেল মশলায় অণুজীব তখন আর জন্মাতে পারবে না। বিশেষ করে আচার তৈরি করার ক্ষেত্রে এটা করে থাকি। আমরা সবাই জানি বড়ইয়া আচার খাই, আমরা রসুনের আচার খাই, মরিচের আচারও আছে। এগুলো সাধারণত কি করা হয়, পিকলিং করা হয়। পিকলিং সাধারণত তেলের মধ্যেও করা হতে পারে অথবা তোমার এই ভিনেগারের মধ্যেও হতে পারে। যে খাদ্যদ্রব্যকে তুমি ভিনেগারের মধ্যে তুমি সিদ্ধ করে ভিনেগারের মধ্যে বোতলজাত করতে পারো, সেগুলো কি হবে, ভিনেগারের যে অম্ল, সেই অম্লের পরিবেশ এর মাধ্যমে সেখানে কোনো রকম ভাইরাস ব্যাকটেরিয়া জন্মাতে পারবে না। তারপরে খাদ্যদ্রব্যকে সুগারিং করা হয়। তোমরা সেটা আমরা গতকালও বলেছি যে সুগারিং, চিনি একটি প্রাকৃতিক প্রিজারভেটিভ। সাধারণত চিনির যে গাঢ় দ্রবণের মধ্যে খাদ্যদ্রব্যকে রাখা হলে সেটি কি হয়, এই গাঢ় দ্রবণ, চিনির গাঢ় দ্রবণ এর মধ্যে তোমার যদি রাখা হয়, সেক্ষেত্রে দেখবে যে অণুজীবগুলোর মধ্যে যে জলীয় অংশ থাকে, সেই জলীয় অংশ চিনির গাঢ় দ্রবণে শোষিত হয়ে যায়। ফলে সেখানে কি হয়, সেখানে আর কি তোমার অণুজীবগুলো বাঁচতে পারে না। চিনির সেখানে তোমার অণুজীবগুলো তখন আর বংশবৃদ্ধি করতে পারবে না। বিশেষ করে আপেল, পেয়ারা, পিচ, তোমার এপ্রিকট এর জ্যাম বা জেলি তৈরি করার জন্য আমরা সুগারিং করে থাকি। আবার বিকিরণ করা হয়ে থাকে। দেখো
তোমার সল্টিং আছে, সল্টিং বা সল্টিংকে বলা হয় কিউরিং। যেমন খাদ্যদ্রব্যকে যদি আমরা মানে লবণ, বিশেষ করে আমরা গতকাল বলেছিলাম 16 থেকে 20% লবণের দ্রবণে যদি রেখে দাও, তাইলে খাদ্যদ্রব্য থেকে এখানে অসমোসিস প্রক্রিয়ায় সে জলীয় বাষ্পটা শোষণ করে নেয়। তো জলীয় বাষ্পটা যদি শোষণ করে নেয় তাহলে ওই খাদ্যদ্রব্যের মধ্যে আর ভাইরাস ব্যাকটেরিয়া সেখানে কি অক্সিজেনের অভাবে বাঁচতে পারবে না, সেখানে তখন আর তোমার ভাইরাস ছত্রাক এগুলো জন্মগ্রহণ করতে পারবে না, নতুন করে মাছগুলো কি থাকবে তোমার বা আমাদের খাদ্যদ্রব্যগুলো মানে বিশুদ্ধ থাকবে এবং সেগুলো সংরক্ষিত হবে। যেমন তোমরা জানো লবণাক্ত মাছ, আমরা দেখছি বাংলাদেশের মধ্যে সব জায়গায় আমরা ইলিশ মাছ আমাদের প্রিয় মাছ, আমরা যে দেখে থাকি ইলিশ শুটকি অনেক প্রিয়। সেখানে দেখবে যে ইলিশ শুটকিটাকে, ইলিশ মাছটাকে কয়েকটা ভাগে ভাগ করা হয়। এরকম দেখবে ইলিশ মাছটাকে এরকম অনেকগুলো ভাগে এরকম ভাগ করে বা এরকম পেঁচাইও এরকম করা হয়। পেঁচাই এইগুলোর মধ্যে কি দেওয়া হয়, লবণ দিয়ে দেওয়া হয়। হ্যাঁ, লবণ দিয়ে দিলে কি করে, সেই লবণটা কি করবে ইলিশের তোমার জলীয় অংশটাকে সে কি করবে, শোষণ করে নেবে অসমোসিস প্রক্রিয়ায়, অর্থাৎ অভিস্রবণ প্রক্রিয়াটা নিশ্চয়ই তোমরা জানো যে কি তোমার কম ঘনত্ব দ্রবণ থেকে অধিক ঘনত্ব দ্রবণের দিকে দ্রাবক অণুসমূহের চলাচলকে বলা হয় বা ব্যাপিত হওয়াকে বলা হয় অভিস্রবণ। হ্যাঁ, সেটি অসমোসিস প্রক্রিয়া কি করবে, সে এই জলীয় অংশকে কি করবে, শোষণ করে নেবে কে, লবণগুলো। আমরা দেখে থাকি যেটা ইলিশ শুটকি এর মধ্যে দেখবে বাজারে বিক্রি হয় যে লবণাক্ত ইলিশ, লবণ ইলিশ, সেটা কি ইলিশ মাছটাকে কেটে ফালি ফালি করে তার প্রত্যেকটা ফালির মাঝখানে কি করা হয়, তোমার এই লবণ দিয়ে দেওয়া হয়, লবণ বা একটু হলুদ দিয়ে দেওয়া হয়, তাহলে এগুলো প্রিজারভেটিভ হিসেবে কাজ করে এবং এটি সাধারণত খাদ্য সংরক্ষণ করে থাকে। এরপর আসো আমরা তোমার ইরাডিকেশনও করে থাকি, বিশেষ করে অনেক খাদ্য বস্তুকে নিয়ন্ত্রিত গামা রশ্মি তার মধ্যে দিয়ে পাস করা হয়, তাহলে গামা রশ্মি গিয়ে তখন কি করে অণুজীবগুলোকে মেরে ফেলে। ফলে শাকসবজি এগুলো কি থাকে, মশলা যে বিদেশে যে শাকসবজি পাঠানো হয় আজকাল আমরা জেনে থাকি, সেগুলো কিন্তু একটি এইরকম ইরাডিকেশন মেশিনের মধ্যে দিয়ে পাস করে সেগুলোকে আগে পাস্তুরাইজেশন করা হয়, অর্থাৎ সেইখানে গামা রশ্মি প্রেরণ করে এদের মধ্যে যদি কোনো অণুজীব থাকে সেগুলোকে আগে নির্বীজকরণ করা হয়, এগুলোকে আগে মেরে ফেলা হয়। এগুলো তোমার এগুলোকে তোমার তারপরে নির্বীজকরণ করে তারপরে সেগুলোকে প্যাকেটজাত করে বিদেশে পাঠানো হয়। এরপরে দেখো স্মোকিংও করা হয়। আমরা সাধারণত জানি স্মোকিং কাঠ পুড়িয়ে সৃষ্ট ধোঁয়া খাদ্যে চালনা করা হয়। তোমরা সাধারণত আমরা এখন বারবিকিউ খেয়ে থাকি, আমরা সবাই জানি যে বারবিকিউ এই যে স্মোকিং করা হয়, এই যে বারবিকিউ কিন্তু খাবারগুলো যে তুমি এখানে কাঠের যে ধোঁয়াটা খাদ্যের মধ্যে দিয়ে যায়, খাদ্যের মধ্যে দিয়ে গিয়ে যখন যায় তখন মাছটা মানে খাদ্যদ্রব্যকে আগে মেরিনেট করা হয়, মেরিনেট করে তার মধ্যে দিয়ে কি করা হয়, তোমার এই কাঠের ধোঁয়াটাকে পাস করা হয়, এই কাঠটা পুড়িয়ে তার ধোঁয়াটাকে, চারকুলের ধোঁয়াটাকে পাস করা হয়। এই ধোঁয়াটা গিয়ে তখন কি করে, তখন তোমরা দেখে থাকবে এরকম, যেখানে আমরা দেখি এরকম স্টিকের মধ্যে মাংস টাংস রেখে নিচের দিকে কি করা হয়, এখানে কাঠ পুড়ে দেওয়া হয় কয়লা থেকে, এখানে দেখবে এখানে কাঠ কয়লা পুরানো হয়, এখানে গর্ত থেকে এখানে কাঠ থেকে ধোঁয়া আসবে, এই ধোঁয়া গিয়ে কি মাংসগুলো তোমার এগুলো গিয়ে তাদের ভাইরাস ব্যাকটেরিয়াগুলোকে মেরে ফেলবে, ফলে এখানে অণুজীব ধ্বংস হয়ে যায় এবং এগুলোকে কিন্তু কয়েকটা দিন সংরক্ষণ করা যায়। রাসায়নিক প্রিজারভেটিভসও আমরা যোগ করে থাকি, গতকাল আমরা আলাপ করেছি যে ক্যালসিয়াম প্রোপায়োনেট, সোডিয়াম এর বিভিন্ন নাইট্রেট লবণ, সালফাইড, সোডিয়াম বাইসালফাইড, পটাশিয়াম বাইসালফাইড, ফরমালিন ইত্যাদি। তুমি দেখো ইথিলিন ডাইসোডিয়াম ইডিটে, গতকাল আমরা দেখাইছিলাম যে স্ট্রাকচারটা, যে ইডিটিও তোমার কি করে খাদ্যদ্রব্যকে প্রিজারভেটিভ করে তার কিলেটিং পদ্ধতিতে। সেটি কি আমরা গতকাল একটু বলেছিলাম যে কিলেটিং এজেন্টটা হলো যে তারা সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করে, তবে সেটা হলো একদম রিং আকারে, অর্থাৎ চারিদিকে তাকে ঘিরে ধরে তার সাথে সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করে কাঁকড়ার মতো, এটাকে বলে ক্র্যাব লাইক, সেই জন্য এটাকে বলে কিলেটিং এজেন্ট। তো সেটি ইডিটিএ। এরপরে আসো আমরা বিভিন্ন ধরনের ফুড এডিটিভস তো যুক্ত করি, তারপরে জেলিকরণ করা হয়
খাদ্য সংরক্ষণের জন্য যে জেল তোমার গঠন করে কিছু, যেমন তোমার এই অ্যারারুট এগার এগার, যেটা আমরা জানি যে খাদ্য সিদ্ধ করে তখন তাকে কৌটাজাত করা হয়, জেলিকরণ করে কঠিন জেলি অণুজীব বিস্তারকে কি করে রোধ করে দেয়, সেগুলো যেমন কৌটাজাত চিংড়ি, মুরগি ইত্যাদি। এরপর আসো জাগিং। এটি একদম সহজ একটি পদ্ধতি, সেটি হলো যে বায়ুরোধী আবদ্ধ মাটির পাত্রে, একটা মাটির পাত্রের মধ্যে আমরা ব্রাইন, মানে কি ব্রাইন হলো সম্পৃক্ত সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইডের সম্পৃক্ত জলীয় দ্রবণকে বলা হয় ব্রাইন। সোডিয়াম ক্লোরাইড এর সম্পৃক্ত জলীয় দ্রবণ, জলীয় দ্রবণকে বলা হয় ব্রাইন। ব্রাইন তাহলে আমরা বুঝলাম যে সোডিয়াম ক্লোরাইডের একটি জলীয় দ্রবণ। এই জলীয় দ্রবণের মধ্যে তোমার মাংসটা তোমার প্রক্রিয়াজাত করে তারপরে সেটাকে পাত্রটিকে বায়ুশূন্য করে তোমার রেখে দেওয়া হয়। ফলে কি হয়, বায়ুশূন্য অবস্থায় কোনো অণুজীব বাঁচতে পারে না। এবং কি ব্রাইন, তোমরা জানো যে ব্রাইনগুলো কি করে, ব্রাইন সে জলীয় অংশ শোষণ করে নেয়, ফলে তোমার মাছ মাংস যেগুলো এগুলো কি থাকবে, কি ইনটেক থেকে যাবে। আমরা বায়ুমণ্ডল দ্বারাও সংশোধন করতে পারি, এটাকে মডিফিকেশন অফ অ্যাটমসফিয়ার বলা হয়। সেটি কি, এটি দেখো যেমন এটি প্রিজারভেটিভ যোগ না করে অনেক খাদ্যকে চারপাশে যদি আমরা অক্সিজেনের ঘনমাত্রা হ্রাস করি, এটি কিন্তু একটি মানে তোমার গ্রিন কেমিস্ট্রি বা সবুজ রসায়নকে এটা মানে সমর্থন করে। সেক্ষেত্রে হলো যে আমরা কোনো প্রিজারভেটিভ যোগ করব না, কিন্তু তার বস্তুটার চারপাশে তাকে যেই চেম্বারেই রাখবো সেই চেম্বারের থেকে যদি আমরা অক্সিজেনটাকে হ্রাস করে দিই, অর্থাৎ বায়ুর ঘনমাত্রা হ্রাস করে দিই, অথবা সেখানে আমরা কার্বন ডাইঅক্সাইড পাস করে দিই, তাহলে কার্বন ডাইঅক্সাইড কিন্তু অক্সিজেনকে সরাই দেবে। তোমরা জানো কার্বন ডাইঅক্সাইড অক্সিজেনের চেয়ে ভারী। যেখানে বিশেষ করে তোমরা জানবে কুয়ার মধ্যে কার্বন ডাইঅক্সাইড জমে থাকে, বায়ুমণ্ডলে অক্সিজেন আছে কিন্তু কুয়ার মধ্যে কার্বন, কেন? কার্বন ডাইঅক্সাইড বায়ুর অক্সিজেন থেকে ভারী, সে কোথায়, তাহলে সে কুয়ার মধ্যে জমা থাকে। এই জন্য অনেক সময় দেখা যায় কুয়ার মধ্যে কার্বন ডাইঅক্সাইড থাকার কারণে অনেক বাচ্চা শিশু কুয়াতে পড়ে মারা যায়। হ্যাঁ, সেটি কার্বন ডাইঅক্সাইডের কারণে। তা আমরা যদি কোনোভাবে সেখানে কার্বন ডাইঅক্সাইড প্রবেশ করে দিতে পারি, তাহলে সেই কার্বন ডাইঅক্সাইড অসুবিধা নাই, কার্বন ডাইঅক্সাইড মানে তোমাদের মানে খাদ্যদ্রব্যকে খেতে কিন্তু মানে সমস্যা করবে না। যখন তুমি খাদ্যদ্রব্যকে ওই চেম্বার থেকে বের করবে, কার্বন ডাইঅক্সাইড বের হয়ে চলে যাবে, খাদ্যদ্রব্য ইনটেক থেকে যাবে। কিন্তু যখন কার্বন ডাইঅক্সাইড পূর্ণ চেম্বারের মধ্যে এই খাদ্যদ্রব্যগুলোকে আমরা রাখবো, সেখানে অক্সিজেন থাকবে না। অক্সিজেন না থাকার কারণে অণুজীবগুলো বাঁচতে পারবে না, সেটি হলো বিষয়। এখানে দেখো যে পাত্রের নিচে শুষ্ক বরফ রেখেও আমরা কি করতে পারি, বা অক্সিজেন সরিয়ে দিতে পারি, বা কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন গ্যাস ইত্যাদিকে ভর্তি করেও আমরা কি তোমার এই বায়ুমণ্ডলকে সংশোধীকরণ করতে পারি। যেমন কার্বন ডাইঅক্সাইড হলো হাইপার কার্বিয়ার সাহায্যে সে কি করে, জারণক্রিয়াও রোধ করে, অণুজীব ধ্বংস করে দেয়, ফলে কি হয়, পচন ঘটে না। খাদ্যদ্রব্য এই প্রক্রিয়ায় বছরের পর বছর সংরক্ষণ করা যায়, বিশেষ করে 5 বছরের তো সংরক্ষণ করা যায়। তারপর আসো ইলেকট্রোফোরেশন। এটিও অনেক উন্নত দেশে করা হয়ে থাকে। সাধারণত বিদ্যুৎ ক্ষেত্রযুক্ত পাত্রের মধ্যে, মানে পাত্রের মধ্যে তড়িৎ ক্ষেত্রযুক্ত করে খাদ্যবস্তু রেখে সেখানে তড়িৎ প্রেরণ করা হয়। তাহলে তড়িৎ প্রেরণ করা হলে নিম্ন তাপমাত্রায় তখন যদি এই ইলেকট্রন সেখানে মানে একটা তড়িৎ প্রবাহিত হবে, তড়িৎ প্রবাহিত হলে সমস্ত তোমার কি সেখানে অণুজীবগুলো আর টিকে না, সেগুলো মারা যায়। খুব বেশিক্ষণ না, এখানে কিছুক্ষণ সময়ের মতো যদি সেখানে ইলেকট্রিসিটি প্রবাহিত করা হয়, তাহলে ওই খাদ্যদ্রব্যের ভিতরে যদি কোনো অণুজীব থাকে সেগুলো তখন মারা যায়। এবং এইভাবে কিন্তু ফলের জুসকে সংরক্ষণ করা হয়। এরপরে প্যাসকেলাইজেশনও আছে। প্যাসকেলাইজেশন বলতে যেটা বোঝায় উচ্চচাপ প্রক্রিয়া। যেমন উচ্চ চাপে প্রায় যদি 480 মেগাপ্যাসকেল চাপ প্রয়োগ করা হয় কোনো খাদ্যের মধ্যে, তাহলে অণুজীবগুলো তখন আর বাঁচতে পারে না, খাদ্যদ্রব্য তখন ইনটেক থেকে যায়। তারপরে আসো তোমার এই হার্ডল টেকনোলজি আছে, বায়ো প্রিজারভেশন আছে। এটা দেখো, বায়ো প্রিজারভেশন বলতে প্রাকৃতিক বা নিয়ন্ত্রিত মাইক্রো বায়োটা, যেমন ল্যাকটিক অ্যাসিড, আমরা যদি সেখানে কিছু রেখে দেই, তাহলে সেখানে কি করবে, ব্যাকটেরিয়া খাদ্য কি তোমার ব্যাকটেরিয়া দ্বারা খাদ্য সংরক্ষণ করা যাবে। এখানে ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া সেটা কি করবে, সেটি অন্যান্য ব্যাকটেরিয়াকে মেরে ফেলবে, সে ওইদেরকে খেয়ে ফেলবে, ফলে তার জীবন ধারণের জন্য সে অন্য ব্যাকটেরিয়াগুলোকে তোমার
মেরে ফেলবে, এইটিকে আমরা বলি উপযোগী উপকারী ব্যাকটেরিয়া। সাধারণত তোমরা জানো দইয়ের মধ্যে এই ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া থাকে। আমরা অনেক সময় আমাদের খাদ্যদ্রব্য হজম করার জন্য খাবার শেষে আমরা দই খেয়ে থাকি একটু, হ্যাঁ, সেগুলো তোমার কি হয়, তোমার মানে তখন আমাদের আমাদের দেহে ডাইজেশন হয়ে যায়। এটি থেকে উপকারী অণুজীব বের হয়, যা আমরা খাদ্যের যে পেথোজেন, খাদ্যের যে ক্ষতিকর জীবাণুগুলোকে বলা হয় পেথোজেন, এগুলো তোমার নষ্ট হয়ে যায় বা ধ্বংস হয়ে যায়। এরপরে আসো হার্ডল টেকনোলজি। খাদ্য সংরক্ষণের জন্য একাধিক আমরা বিভিন্ন পদ্ধতি ব্যবহার করে খাদ্য সংরক্ষণ করতে পারি, যেমন নিম্ন তাপমাত্রা এবং উচ্চ অ্যাসিডিটি। নিম্ন তাপমাত্রা প্রয়োগ করে হাই অ্যাসিডিটি প্রয়োগ করলাম, তখন সেখানে তোমার কি হবে, একটির পর একটি বাধা সৃষ্টি করে অণুজীবকে তখন ধ্বংস করা হয়। এগুলো বিভিন্ন রকম কয়েকটা ধারাবাহিক পদ্ধতি। এইটি গেল আমাদের খাদ্য কিভাবে আমরা সংরক্ষণ করব। আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে একটি হলো খাদ্য কৌটাজাতকরণ, যেটি তোমাদের সিলেবাসভুক্ত এটি আছে। এটি তোমাদের ভালো করে পড়তে হবে, একটু জেনে নিবে, বা তোমাদের যদি নিজেরাও এগুলো করো, যে কোনো খাদ্য তোমরা সংরক্ষণ করো। আজকাল মেয়েরা বাসায় থাকে, তারা বিভিন্ন ধরনের কাঁচা ফল, বিশেষ করে মানে আমরা যদি সবুজ আম বলি, কাঁচা আম, এগুলো সংরক্ষণ করা যায়। তারপরে তোমার মানে ভুট্টা সংরক্ষণ করা যায়। বাঁশের কোরল, বেম্বু শুট, বিশেষ করে উপজাতিরা দেখবে আমাদের দেশে উত্তর পূর্বাঞ্চলে বিশেষ করে যে সকল উপজাতিরা থাকে, তারা বাঁশের যে মানে তোমার অঙ্কুরোদ্গমিত যে নতুন যেই তোমার এই কলিটা তৈরি হয়, সেটিকে বলা হয় বেম্বু শুট বা তোমার বাঁশের কোরল। এটি একদম সফট থাকে। এটি অনেক সময় তারা রান্না করে, তারা সংগ্রহ করে রাখে, রান্না করে তারা বিভিন্ন তরকারি রান্না করে তারা খেয়ে থাকে। এটি তোমার কৌটাজাতকরণ করে রাখা যায়। তো কৌটাজাতকরণের অনেকগুলো পদ্ধতি আছে, ধারাবাহিক পদ্ধতি, তিনটি স্তর আমরা একটু আলোচনা করব। প্রথমে হলো কাঁচামালগুলো তুমি সংগ্রহ করবে। অর্থাৎ কাঁচামালগুলো যে কোনো মানে তোমার যদি সবজি বলো সবজি, যদি তুমি ফল বলো ফল, সেটাই প্রথমে সংগ্রহ করবে। তবে সেম গ্রেডিং হইতে হবে। সেম গ্রেডিং যেটা বলতে যেটা বোঝায় যে কিছু পাকা আম, কিছু মানে কাঁচা আম, এরকম না, সবগুলোই কাঁচা আম। অর্থাৎ একই সময়ে পরিপক্ক যেই ফল থাকবে, যেই সবজি থাকবে, সেইগুলো, এগুলোকে বলা হয় সেম গ্রেডিং। এরকম গ্রেডিং করতে হবে। অর্থাৎ বেশি পাকা, কম পাকা, একদম মানে খুব কাঁচা, এইরকম করে তাকে গ্রেডিং করা হয়। তাহলে প্রথম কাঁচা মালগুলো সংগ্রহ করব, তারপরে তাকে গ্রেডিং করব। অর্থাৎ আমরা মানে তাদের যে মানে সময় অনুযায়ী যে ফলটা কত দিনের, এটা কি একদমই পেকে গেছে না কিছুটা কাঁচা আছে, যদি একদম মানে পেকে যায় তাহলে তাদের পাকা ফলগুলোকে একদিকে গ্রেডিং করব। আবার যদি একদম কাঁচা ফল থাকে, সেই কাঁচা ফলগুলোকে আমরা একদিকে গ্রেডিং করব। এটা হলো এই গ্রেডিং বা বাছাই বলা হয়। এরপরে এদেরকে ধৌতকরণ করব। পরিষ্কার পানি দিয়ে, প্রয়োজনে আমরা পাতিত পানি ব্যবহার করে ধুয়ে ফেলতে পারি, পাতিত পানি দিয়েও ধোয়া যায় সেটা। তারপরে হলো এদেরকে খোসা ছড়ানো হবে। যদি খোসা ছড়ানো হয় তাহলে খোসা ছড়ায়ে তারপরে খোসাটা আমরা ফেলে দিয়ে ছোট ছোট টুকরায় পরিণত করব। এই ছোট ছোট টুকরায় পরিণত করা পর্যন্ত প্রথম স্তর কমপ্লিট হলো। এরপরে দ্বিতীয় স্তরে আছে ব্লাঞ্চিংটাকে। এটা বুঝবে যে ব্লাঞ্চিং হলো একটু কিছু সময়ের জন্য সিদ্ধ করে, অর্থাৎ টুকরা টুকরা করার পরে খাদ্যবস্তু মানে এই যে বস্তুগুলো সংরক্ষণ করবে, যদি সেটা ফল হয় যেটাই হোক, যে কাঁচা শাকসবজি বা মাংস যাই হোক, সেটাকে আগে ব্লাঞ্চিং করতে, প্রথমে একটু ব্লাঞ্চিং মানে একটু গরম পানিতে 15 থেকে 20 মিনিট তাকে সিদ্ধ করাতে হবে। তারপরে তাকে আমরা তোমার কৌটায় ভরবো। এই যে কৌটায় ভরার আগে অনেক সময় এটা নির্বীজকরণ করা হয়, কিন্তু কৌটায় ভরার আগে আমরা ব্লাঞ্চিং করলে অনেক মানে কি তোমার অণুজীবগুলো মারা যাবে। যেমন এরপরে হলো এই যে আমরা যখন তাকে ক্যানিং করার ক্ষেত্রে তখন এর মধ্যে ফুড প্রিজারভেটিভস আমরা দিয়ে দেবো, যেমন চিনির সিরাপ দিতে পারি, লবণের দ্রবণ যোগ করে দিতে পারি এগুলোর মধ্যে, কৌটার মধ্যে। অর্থাৎ ব্লাঞ্চিং করার পরে আমরা এই বস্তুগুলোকে কৌটায় নিব। কৌটায় নিয়ে এর মধ্যে কৌটাটিকেও আবার মানে ফুড ল্যাকার দিয়ে তাকে পরিশুদ্ধ করে নেওয়া যেতে পারে। না করলেও যদি না করা হয়, যদি মনে করা হয় যে না এখান থেকে মরিচা পড়বে না, যেমন কাচের গ্লাস, এটা তো আর করার দরকার নাই, এরকে ফুড ল্যাকার দিয়ে এটাকে পরিশুদ্ধ করার দরকার নাই। সেখানে যদি মানে টিনের কৌটা হয় তাহলে কিন্তু তাকে আবার ফুড ল্যাকার দিয়ে তাকে পরিশুদ্ধ করে নিতে হবে।
সেটা করে তারপরে কি করতে হবে, ক্যানিং তরল রূপে আমরা সেখানে প্রিজারভেটিভ, চিনির সিরাপ ইত্যাদি যোগ করব। যোগ করে তারপর ওইগুলাকে সেখানে তোমার এই টুকরাগুলাকে ওই ক্যানের মধ্যে রাখবো। এভাবে করলে দ্বিতীয় স্তর কমপ্লিট হবে। দ্বিতীয় স্তর কমপ্লিট করার পরে আমাদের যে বিষয়টি খেয়াল করতে হবে, অ্যাডজাস্টিং বা সিলিং, এটি খুব সতর্কতার সাথে করতে হবে, অর্থাৎ কৌটাটাকে বন্ধ করে দিতে হবে। আমরা যে কোনো মনে করো আমরা নিলাম, এই আমটাকে আমরা কি করব, প্রথমে এটা কেটে আমরা ভাগ করে নেব, খোসা ছড়াই নেব, খোসা ছড়াইয়ে তাকে বিভিন্ন অংশে ভাগ করে নিব। এরকম বিভিন্ন অংশে ভাগ করে ছোট টুকরায় পরিণত করব। ছোট টুকরায় পরিণত করে তারপর আমরা সেটাকে কি করব, সেটাকে ব্লাঞ্চিং করব। ব্লাঞ্চিং করার পরে তারপরে আমরা সেটাকে কি করব, ব্লাঞ্চিং করার পরে সেটাকে আমরা কৌটায় নিব, ক্যানে নিব। তো ক্যানে নেওয়ার জন্য ক্যানের মধ্যে কি করতে হবে, ক্যানের মধ্যে তখন এটিকে আমরা ক্যানের মধ্যে নিব। এরকম একটি ক্যান, আমরা এটা ক্যানের মধ্যে এই টুকরাগুলাকে নিব। টুকরাগুলাকে আমরা নিয়ে নিলাম ক্যানের মধ্যে, নিয়ে সেটিকে এরপরে আমরা তার মধ্যে কি দিব, হয় লবণের দ্রবণ দিব অথবা চিনির দ্রবণ দিব। এটি দিয়ে এটা ক্যানটাকে আমরা এরপরে অ্যাডজাস্ট করে ফেলবো। অ্যাডজাস্ট বলতে যেটি বোঝায়, এই যে ক্যানটাকে কি করতে হবে, ক্যানটাকে একদম সিল করে ফেলতে হবে। অনেক সময় আমরা কি করি, এক ধরনের কালারফুল কাগজ দিয়ে এটাকে বেঁধে এরকম করে বেঁধে চারদিকে এরকম বেঁধে দিই, সেটি করা যাবে। অথবা এর মধ্যে ঢাকনা লাগিয়ে দিবে, একদম এয়ার টাইট ঢাকনা। যেখানে মনে রাখতে হবে যে এই সিলিংটা খুবই গুরুত্বপূর্ণ, যাতে এটা বায়ুরোধী হয়, কোনোভাবেই যেন বায়ু ভিতরে প্রবেশ করতে না পারে। এরপরে এটাকে বায়ু শূন্যকরণ করব কিভাবে, আমরা তাকে ডিটর্টিং বা নির্বীজকরণ করব। এইটি খুব গুরুত্বপূর্ণ। ডিটর্টিং বা নির্বীজকরণ এটি হলো এই ক্যান সহ এই অ্যাডজাস্টিং করার পরে এই পুরো পাত্রটাকে আমরা কি করব, একটি আমরা এটাকে তাপ দেব। এটাকে আমরা তখন ক্যানিং করা ইয়াটাকে কি করব, তাপ দিব। খেয়াল করো, এটাকে তাপ দেব যদি সেখানে কিন্তু এই বেশি অম্লীয় পদার্থ না থাকে। অম্লীয় পদার্থ যদি না থাকে তাহলে সেক্ষেত্রে আমরা টেম্পারেচার দিব 120 থেকে 125 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপ দিব প্রায় 2 ঘন্টা। এটি কত, প্রায় 2 আওয়ার্স তাকে আমরা হিট করতে থাকবো এটা অ্যাডজাস্টিং করার পরে। অথবা যদি অম্লীয় বস্তু না থাকে, অম্লীয় বস্তু থাকে, সেটিকে আমরা বেশি তাপমাত্রা দিব না, 100 ডিগ্রি সেলসিয়াস। সেটি যদি অম্লীয় বস্তুর ক্ষেত্রে, আর অম্লীয় বস্তুর ক্ষেত্রে সেটি আমরা কি করব, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিব, সেটি 2 ঘন্টা পর্যন্ত আমরা হিট করতে থাকবো। তাহলে 2 ঘন্টা পর্যন্ত হিট করলে সেক্ষেত্রে কি হবে, সেইখানে এটা নির্বীজকরণ, তোমরা দেখতে পাচ্ছ স্লাইডের মধ্যে, সেটি হলো নির্বীজকরণ। সেটি কি হবে, তোমার এর মধ্যে যে মাইক্রো অর্গানিজমগুলো আছে সব মারা যাবে। এবং এর মধ্যে দেখবে, এর মধ্যে যে তুমি জলীয় দ্রবণ নিয়েছো, এই যে গরম জল থাকবে, সেই গরম জল কিন্তু সেটা কি করবে, সেই গরম জলগুলো আবার ভিতরের যত তোমার অণুজীবগুলো আছে সেগুলোকে মেরে ফেলবে। এইভাবে এটাকে নির্বীজকরণ করা হবে ঘন্টা 2, কমপক্ষে 2 ঘন্টা এটি তোমার করা হয়ে থাকে। বিশেষ করে তোমরা সাধারণত পাস্তুরিত দুধ খাও, বিশেষ করে আড়ংয়ের দুধ খাও, তোমরা ওখানে যদি গিয়ে থাকো তাহলে দেখে থাকবে যে তারাও কিন্তু এটা রিটর্টিং করে থাকে। সেই ক্ষেত্রে প্রায় তারা 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দুধটাকে প্রায় 5 থেকে 6 ঘন্টা তারা হিট করতে থাকে। হ্যাঁ, তখন এটা কিন্তু এরপরে সেটাকে পাস্তুরাইজেশন করা, এটা নির্বীজ করা হয়ে থাকে, তখন সেটা তোমার কি থাকবে, এই অণুজীবগুলো মারা যাবে। এরপরে আসো, এই কোটাটাকে পরে ঠান্ডা করতে হবে, একদম রুম টেম্পারেচারে শীতল করতে হবে। শীতল করে তারপরে তার বাজারজাত করার জন্য, বা আমাদের বাসায় থাকলে তো বাজারজাত করার প্রয়োজন পড়বে না, লেবেলিং করতে হবে না। কিন্তু যদি বাইরে বিক্রির প্রয়োজন হয় তখন সেটাকে লেবেলিং করার প্রয়োজন আছে। লেবেলিং করবে এবং সেখানে তুমি এক্সপায়ারি ডেট দেবে, তুমি কখন তুমি এটা প্রস্তুত, ম্যানুফ্যাকচারিং ডেট দেবে, কখন তুমি এটা তৈরি করেছো, আবার কখন এটা মেয়াদ শেষ হয়ে যেতে পারে। বিশেষ করে এগুলো 1 বছর বা 6 মাসের বেশি থাকে না, এই 6 মাসের বেশি এগুলো তুমি সংরক্ষণ করতে পারবে না। এরপরে আসো, এই আমরা একটু করে দেখে নেই, এই যে ক্যানিং,
বা কৌটাজাতকরণ। হ্যাঁ, ক্যানিং বা এই যে কৌটাজাতকরণের মধ্যে আমরা কি কি দেখব, এটা কি কি কৌটাজাতকরণ করতে পারবো? সবজি বা ফল কৌটাজাতকরণ, তারপরে তোমার বাঁশকুড়োল কৌটাজাতকরণ, মানে কচি ভুট্টা কৌটাজাতকরণ, মাছ কৌটাজাতকরণ, মাংস কৌটাজাতকরণ ইত্যাদি আমরা কৌটাজাতকরণ করতে পারবো। এটি একটু দেখে নাও যে আমরা ফল কৌটাজাতকরণ করব কিভাবে। এটি আচ্ছা, এখানে আমরা কয়েকটা কৌটাজাতকরণ নিয়ে একটু আলোচনা করব, যেগুলো আজকের সময় ক্লাসের সময় একটু বেশি লাগবে, কারণ এই চ্যাপ্টারটা আজকে আমরা কমপ্লিট করার চেষ্টা করব মোটামুটিভাবে। সেক্ষেত্রে অনেক কিছু আলোচনার প্রয়োজন আছে, তোমরা ধৈর্য ধরে ক্লাসটা শুনবে, একটু তোমাদের উপকারী হবে। আমরা একটু দেখব কি কি জিনিস আমরা কৌটাজাতকরণ করতে পারি, ফল কৌটাজাতকরণ করতে পারি। তাহলে ফল, তারপরে তোমার কি সবজি কৌটাজাতকরণ করতে পারি, তারপর তোমার এই কচি বাঁশের কুড়োল আমরা কৌটাজাতকরণ করতে পারি, বাঁশের কুড়োল। তারপর তোমার কচি ভুট্টা, এটি সারা বছর সংরক্ষণ করে রাখা যায়, কচি ভুট্টা কৌটাজাতকরণ করা যায়। মাছ কৌটাজাতকরণ করা যায় এবং কি মাংস কৌটাজাতকরণ করা যায়। একই অবস্থায় এগুলো কি করবে, এই যে প্রসেসগুলো আমরা বললাম সেই প্রসেসগুলোর মাধ্যমে এগুলো কৌটাজাতকরণ করা যায়। এই সবগুলো প্রসেস আমরা একটু আগেই দেখাইছিলাম, যেটা যে কতগুলো পদ্ধতি, এখানে কাঁচামাল 3টা স্তরে তুমি কৌটাজাতকরণ করতে পারবে। আচ্ছা, এরপরে আমরা যাব এরপরে আমরা আসব যে দ্রবণ, কলয়েড, সাসপেনশন। এটি এই চ্যাপ্টারের অনেক গুরুত্বপূর্ণ বিষয়, এটি একটু তোমাদের ভালো করে খেয়াল করতে হবে। দ্রবণ কি, কলয়েড কি এবং সাসপেনশন কি, এগুলো এই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ বিষয়, বিভিন্ন পরীক্ষায় এসে থাকে, এগুলো ভালো করে বোঝার চেষ্টা করবে। সাধারণত আমরা বলে থাকি এই যে দ্রবণ, দ্রবণ বলতে যেটি বোঝায় এটি হলো যে দুইটি পদার্থের সমসত্ব মিশ্রণ, যেখানে তার উপাদান সমূহের অনুপাত, খেয়াল করো, দুইটি পদার্থের সমসত্ব মিশ্রণ যেখানে তাদের উপাদান সমূহের অনুপাত একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত পরিবর্তন করা যায়, সেটি কিন্তু দ্রবণ। অর্থাৎ দ্রবণের দুইটি উপাদান আমরা যদি প্রাথমিকভাবে ধরি, দুইটি উপাদান, একটি হলো দ্রাবক আর একটি হলো দ্রব। একটি দ্রাবক এবং দ্রব, এই বিষয়টি খেয়াল রাখবে। দ্রবণ এটি দেখো যে দ্রবণ এর মধ্যে দুইটি অংশ থাকে, একটি দ্রব আরটি হলো দ্রাবক। আসলে এই যে দ্রব এবং দ্রাবক দুইটি উপাদান, এটি দুইটি বস্তুই, সাধারণত বস্তুর এখানে খেয়াল রাখবে, এখানে যদি দ্রব কণার যে ব্যাস, আমরা যেমন বলে থাকি যে পানিতে লবণের দ্রবণ, পানিতে লবণের দ্রবণ বা পানিতে চিনির দ্রবণ, পানিতে চিনির দ্রবণ। তাহলে এখানে দ্রবক কি, এখানে দ্রব হলো লবণ আর দ্রাবক হলো পানি। এখানে দ্রব কি, এখানে দ্রব হলো চিনি আর দ্রাবক হলো কি
পানি। সাধারণত এখানে দেখবে এই যে লবণের যে কণাগুলো পানির মধ্যে যখন তুমি যোগ করবে, লবণের কণাগুলো কিন্তু দৃশ্যমান না, লবণের কণাগুলো তুমি চোখে দেখতে পারবে না, এমনকি তাদেরকে মাইক্রোস্কোপেও দেখা যায় না। চিনির কণাগুলোকেও মাইক্রোস্কোপে দেখা যায় না। এই যে দেখা যায় না, তার মানে কি এই দ্রবকণার যে আকার তার একটা বিষয় আছে। এই দ্রবকণার আকার আমাদের চোখের সীমানার বাইরে, আমরা সেই জন্য সেটাই দেখতে পাই না। দ্রবকণার আকার অত্যন্ত ছোট, এখানে দ্রবকণার আকার কি অত্যন্ত ছোট, কিন্তু এরকম যদি এই কণার আকার খেয়াল একটু বড় হয় তাহলে কিন্তু তাদেরকে সাধারণ চোখে দেখা না গেলেও খালি চোখে দেখা যাবে। যদি ওই ধরনের কোনো দ্রবণ হয় তখন তাকে বলা হয় কলয়েড। আবার আমি বলছি, বিষয়টি বোঝার চেষ্টা করো যে পানিতে লবণের দ্রবণ নিলাম, লবণের কণাগুলোর আকার অত্যন্ত ছোট, এগুলোকে খালি চোখে দেখা যায় না। সাধারণত পয়েন্ট এখানে দ্রবণের মধ্যে যে কণাগুলো থাকবে, দ্রবকণা থাকবে, তার হলো 0.1 থেকে 2 ন্যানোমিটার পর্যন্ত কণার আকার থাকবে। 0.1 থেকে এই যদি 2 ন্যানোমিটার পর্যন্ত থাকে সেগুলো আমরা খালি চোখে দেখতে পাই না, এমনকি মাইক্রোস্কোপেও সেগুলোকে দেখা যায় না। অর্থাৎ পানির মধ্যে তুমি দেখবে যে লবণের কণা, সোডিয়াম আয়ন, ক্লোরাইড আয়ন, এগুলো তোমার আয়নিত অবস্থায় থাকে, কিন্তু সেই আয়নগুলো আমরা চোখে দেখতে পাই না, এমনকি তাদেরকে মাইক্রোস্কোপেও দেখা যায় না। কিন্তু এরকম কিছু পদার্থ আছে, যেমন মনে করো তোমার দুধের মধ্যে, এখানে দেখো দুধ একটি কলয়েড, এখানে দুধ একটি কলয়েড। কি দেখবে পানির মধ্যে চর্বি কণা, পানির মধ্যে যেমন দুধ আমরা বলছি এটি কলয়েড, সেটি কি, সেটিও কিন্তু এক ধরনের দ্রবণ, বাট সেখানে পার্থক্যটা হলো কি দেখো, এই যে এখানে আছে চর্বি হলো দ্রবকণা আর পানি হলো দ্রাবক। পানি হলো এখানে দ্রাবক, কিন্তু এটাকে দ্রাবক বলে না, এটিকে বলা হয় বিস্তার মাধ্যম, বিস্তরণ মাধ্যম, এটিকে বলা হয় ডিসপারশন ফেজ। আর চর্বি হলো বিস্তরিত মাধ্যম। এটি দ্রব, সাধারণত আমরা বলি এটি দ্রব, কিন্তু এটি আসলে বিস্তরিত মাধ্যম। এই বিস্তরিত মাধ্যম, এটি এই আমরা সাধারণত এই কলয়েডকে যদি আমরা দুধকে যদি মাইক্রোস্কোপে দেখি, এই কণাগুলো কিন্তু দেখা যাবে, চর্বির কণাগুলো দেখা যায় পানির মধ্যে, সেগুলো দ্রবীভূত অবস্থায় আছে। এটি বিস্তরণ মাধ্যম। এর আকার হলো 2 ন্যানোমিটার থেকে 500 ন্যানোমিটার। এখানে আবার বলছি এটা 2 ন্যানোমিটার থেকে যদি 500 ন্যানোমিটার পর্যন্ত হয় তাহলে কিন্তু আমরা এগুলো চোখে দেখব না, কিন্তু মাইক্রোস্কোপে দেখা যায়। তাহলে এখানে পার্থক্য হলো কি, কলয়েড এবং দ্রবণের মধ্যে পার্থক্য হলো কি, দ্রবকণার আকার যদি বড় হয়, অর্থাৎ সেটা কত 2 ন্যানোমিটার থেকে 500 ন্যানোমিটার পর্যন্ত হয়, সেটি কিন্তু দেখা যায়। কিন্তু আর 0.1 ন্যানোমিটার থেকে 2 ন্যানোমিটার হলে সেটি দেখা যায় না। তবে সেই ক্ষেত্রে এখানে আমরা সেটাকে বলে থাকি বিস্তরিত মাধ্যম, আর এটা কি বিস্তরণ মাধ্যম, এটাকে বলা হয় ডিসপার্সড মিডিয়াম। এটিকে বলা হয় ডিসপার্স মিডিয়াম বা ফেজ, বা মিডিয়ামও বলতে পারো, ডিসপার্স মিডিয়াম, আর এটা হলো ডিসপারশন মিডিয়াম, একই কথা, মিডিয়াম বা ফেজ এটি। তাহলে এই যে এইটি হলো তোমার কলয়েড, তাহলে দুধ একটি কলয়েড। এরপরে আসবো আমরা সাসপেনশন কি। তাহলে সাসপেনশন, এখানে দেখো সাসপেনশনের কণাগুলোকে আমরা যদি তোমার একটু যাকে নেই বা যাকে এটাকে থিতে রাখি, তাহলে কিন্তু তার কণাগুলোকে দেখা যায় এটি থিতিয়ে পড়ে। সেটি কি সাসপেনশন ক্ষেত্রে দেখো সাসপেনশনের ক্ষেত্রে তার কণাগুলোর আকার 500 ন্যানোমিটারের চেয়ে বড়। সেক্ষেত্রে যেমন আমরা দেখি, যেমন আমরা রক্ত বলি, রক্ত একটি সাসপেনশন, রক্ত তোমরা জানো রক্ত একটি সাসপেনশন। তো সেখানে রক্ত কণিকা থাকে, রক্ত কণিকা
আর হলো আমরা কি বলি, এটিকে বলি প্লাজমা। এটা দেখো তরল অংশ, রক্তের তরল অংশ, হ্যাঁ তরল অংশ। আর এটা হলো রক্তকণিকা। এই রক্তকণিকা সাধারণত এটি হলো দ্রব আর এটি হলো ডিসপারশন মিডিয়াম। এই রক্তকণিকা আমরা কিন্তু যদি তাকে থিতে দেই সেটা কিন্তু দেখা যায়, ফলে সাধারণ মাইক্রোস্কোপ দ্বারা তো দেখা যায় এটা। এই জন্য এর আকার কি, এদের আকার হলো 500 ন্যানোমিটারের চেয়ে বড়। কি 500 ন্যানোমিটারের চেয়ে বড়, এটা হলো সাসপেনশন। তাহলে এবার আমরা বুঝলাম যে যে দ্রবণ, কলয়েড এবং সাসপেনশন এগুলো কি, সাধারণত এগুলো হলো তোমার সবগুলোই কিন্তু দ্রবণ, কিন্তু সেক্ষেত্রে দেখা যায় যে দ্রবকণার আকারের উপর আমরা ভিত্তি করে তাদেরকে কয়টি ভাগে ভাগ করি, 3টি ভাগে ভাগ করি। একটি হলো দ্রবণ, একটি কলয়েড, দ্রবণ, কলয়েড আর হলো সাসপেনশন। এখানে তাহলে দ্রবকণার আকার কি 0.1 থেকে 2 ন্যানোমিটার, 2 ন্যানোমিটার। আর এই কলয়েডের আকার কি 2 ন্যানোমিটার থেকে 500 ন্যানোমিটার। আর সাসপেনশন কি গ্রেটার দেন 500 ন্যানোমিটার। এটি হলো দ্রবকণার আকার। তাইলে এখানে আমরা দেখতে পাচ্ছি, তাহলে এটি খেয়াল করো, এটি কি দ্রবকণার আকার। দ্রবকণার এখানে দ্রব দেখা যাবে না, সেটি অদৃশ্য থাকবে। এটি ইলেকট্রন মাইক্রোস্কোপে দেখা যাবে না, কিন্তু কলয়েড কণা মাইক্রোস্কোপে, এটা ইলেকট্রন মাইক্রোস্কোপে এটি দেখা যাবে, মাইক্রোস্কোপে দৃশ্যমান। আর এটি সাধারণ মাইক্রোস্কোপে দৃশ্যমান, সাধারণ মাইক্রোস্কোপে দৃশ্যমান থাকবে। এখন আরেকটি বিষয় যেটি বিজ্ঞানী টিন্ডাল এটি লক্ষ্য করেছেন যে দ্রবকণার মধ্যে, খেয়াল করো এই দ্রবকণার মধ্যে সাধারণত ব্রাউনীয় গতি নাই। এই ব্রাউনীয় গতি বিজ্ঞানী ব্রাউনিয়ান এটি আবিষ্কার করেছেন যে ফুলের পরাগরেণু বা পুলেন কণিকাকে সে পানির মধ্যে ছেড়ে দিয়ে দেখলেন যে এই কণিকাগুলো এদিক সেদিক ঘোরাফেরা করছে। তিনি এটাকে নাম দেন ব্রাউনিয়ান মুভমেন্ট। এই ব্রাউনিয়ান মুভমেন্ট কিন্তু দ্রবকণার মধ্যে দেখা যায় না। এটি অর্থাৎ ব্রাউনীয় গতি এখানে নাই, ব্রাউনীয় কণাগুলোর ব্রাউনীয় গতি নাই। ব্রাউনীয় গতি যেটা বলতে বোঝায় সেটা আমি আবার এখানে দেখাচ্ছি যে একটি কণা, এই কণাটিকে তো আর সে অন্য কণা ধাক্কা দেওয়ার কারণে সে একদিকে দাবিত হতে থাকে, সে এরকম একদিকে এবড়ো থেবড়ো দাবিত হতে থাকে, এখানে দাবিত হতে থাকে, যে কোনো দিকে সে যেতে থাকে। এটি হলো ব্রাউনিয়ান মুভমেন্ট। এই ব্রাউনিয়ান মুভমেন্ট এর মধ্যে দ্রবকণার এই যে গতি সেটি কিন্তু কি দ্রবণের মধ্যে দেখা যায় না, কিন্তু এই কলয়েডের মধ্যে ব্রাউনিয়ান মুভমেন্ট আছে। এইটি ব্রাউনিয়ান মুভমেন্ট আছে সেটি কিন্তু বিজ্ঞানী টিন্ডাল সেগুলো লক্ষ্য করেছেন, সেটিকে বলা হয় টিন্ডাল ইফেক্ট। টিন্ডাল ইফেক্টটা কি সেটা খেয়াল করতে হলে এটি ব্রাউনীয় গতি আছে, ব্রাউনীয় গতি এখানে বিদ্যমান। এখানে তো অবশ্যই ব্রাউনীয় গতি কি এখানে দেখো, এটি যেহেতু বড় কণার উপর কিন্তু ব্রাউনীয় মুভমেন্ট নাই, কারণ বড় কণাগুলোকে দ্রাবকণসমূহ কিন্তু ধাক্কা দেয় না, সেক্ষেত্রে তখন সেখানে এই কণাগুলোর আকার বড়, এখানে ব্রাউনীয় গতি নেই, তাইলে এই ক্ষেত্রে নেই আর এই ক্ষেত্রে নেই ব্রাউনীয় গতি, শুধু কলয়েড কণার ব্রাউনীয় গতি রয়েছে। এইটা একটি গুরুত্বপূর্ণ বিষয়। এরপরে আমরা আসব যে টিন্ডাল ইফেক্টটা কি। টিন্ডাল ইফেক্টটা হলো যে এই যে আমরা এই কলয়েড কণাগুলো এদিক সেদিক ইতস্তত ঘুরে বেড়াচ্ছে, এগুলোর উপর যদি আলোক রশ্মি পাস করা হয়, তারা আলোক রশ্মি শোষণ করে, আলোক বিকিরণ করে, আলোক বিচ্ছুরণ করে। এই বিচ্ছুরণের এই ধর্মটাকে বলা হয় টিন্ডাল ইফেক্ট। আবার বলছি যে এই যে কণাগুলো এদিক সেদিক, এই কলয়েডীয় কণাগুলো চারিদিকে একটু মুভমেন্ট করছে, এটা এই কণাগুলোর
মধ্যে দ্রব মানে কলয়েডের মধ্যে যখন কোনো আলোক রশ্মি প্রেরণ করা হয় তখন দেখা যায় ওই কণাগুলো ওই আলোক রশ্মি শোষণ করে আবার সেটা বিচ্ছুরণ করে, সেটি দৃশ্যমান হয়। সেজন্য এটা টিন্ডাল ইফেক্ট আছে, এদের টিন্ডাল ইফেক্ট, এটিকে কি বলা হয়? আলোক বিচ্ছুরণের এই ধর্মকে বলা হয় টিন্ডাল প্রভাব। এটি খেয়াল রাখবে, অনেক সময় আসে টিন্ডাল প্রভাব বিদ্যমান। এটি টিন্ডাল প্রভাব, এখানে টিন্ডাল প্রভাব নেই কারণ কণাগুলোর আকার বড়। টিন্ডাল নেই, এইটারও টিন্ডাল প্রভাব নেই। তাহলে আমরা এগুলো একটু দেখে নিলাম। এরপরে আমরা যাব, দেখো কলয়েডের শ্রেণীবিভাগ। বিভিন্ন ধরনের কলয়েড রয়েছে, এদের আমরা কোনটিকে সেল বলবো, সল বলবো, কোনটিকে আমরা জেল বলবো, কোনটিকে ইমালশন বলবো, এগুলো আমরা একটু জেনে নিই। কলয়েডের শ্রেণীবিভাগ, এখানে দেখো কলয়েডের শ্রেণীবিভাগের মধ্যে সাধারণত কলয়েডের এই যে শ্রেণীবিভাগ, এটি সাধারণত বিস্তরণ মাধ্যম এবং বিস্তরিত কণার উপর ডিপেন্ড করে, অর্থাৎ বিস্তরিত কণা হিসেবে কি ব্যবহার করা হচ্ছে। যেমন সাধারণত আমরা বলি এরোসল হলো তার মধ্যে বিস্তরণ মাধ্যম। তো এখানে দেখো বিস্তরণ মাধ্যম হলো গ্যাস, আর বিস্তরণ মাধ্যম সেটা কি হতে পারে? কঠিনও হতে পারে, তরলও হতে পারে। যেমন মনে করো ধোঁয়া কিন্তু আমরা ধোঁয়াকে বলি এরোসল। তাহলে ধোঁয়া যদি এরোসল হয় তাহলে ধোঁয়ার মধ্যে বিস্তরণ মাধ্যমটা কি? বিস্তরণ মাধ্যম হলো গ্যাস, এবং এই যে বায়ুতে ভাসমান যে ধূলিকণা সেগুলো হলো তোমার কি? কঠিন পদার্থ। এটি হলো এরোসল। আবার তরল, বিস্তরিত মাধ্যম তরল এবং বিস্তরণ মাধ্যম যদি গ্যাস হয় সেটি কি? সেটি হলো কুয়াশা। তোমরা জেনে থাকো শীতকালে কুয়াশা পড়ে, সেই কুয়াশা কি? সেটি হলো, সেখানে বিস্তরণ মাধ্যম হলো পানি, আর তোমার এই কুয়াশা বা মেঘ যেটা সেটা হলো কি? তরল পদার্থ, সেটি হলো তোমার কি? তরল। সেটি হলো তোমার এই এরোসলের মধ্যেই পড়ে। আচ্ছা, এরপর আসো ফোম কি? ফোম হলো সাধারণত গ্যাস এবং তরলের পদার্থ। সেক্ষেত্রে বিস্তারিত মাধ্যম হলো গ্যাস আর বিস্তরণ মাধ্যম হলো তোমার তরল। সেই কারণে তোমরা দেখবে বিভিন্ন ফোম জাতীয় পদার্থের মধ্যে কি তোমার সেখানে কি আমরা যেটা বলি সাবানের ফেনা, সেটা একটা ফোম। সেটার মধ্যে কি থাকে? তোমার তরলের মধ্যে গ্যাস থাকে। সেটি হলো বিস্তরণ মাধ্যম হলো তরল এবং বিস্তরিত মাধ্যম হলো গ্যাস। এরপর আসো জেলগুলো কি? জেলগুলো কলয়েড দ্রবণ। সেগুলো হলো তোমার জেল, এর মধ্যে তার বিস্তারিত মাধ্যম তরল আর বিস্তরণ মাধ্যম হলো কঠিন, সেটি হলো তোমার জেল। আমরা এগুলো একটু লিখে দিলে মনে হয় তোমাদের জন্য সুবিধা হবে, একটু লিখে দিচ্ছি, খেয়াল করো। তাইলে কলয়েড বিভিন্ন শ্রেণীর হয়ে থাকে। কলয়েড এর শ্রেণীবিভাগটা করা হয় কিসের উপর ভিত্তি করে? বিস্তরিত মাধ্যম, আর এটা হলো বিস্তরিত মাধ্যম, এটা হলো বিস্তারণ মাধ্যম। এটি সাধারণত দ্রাবকের সাথে তুলনীয়, আর এটি দ্রবের সাথে তুলনীয়, খেয়াল রাখবে এটি। এরপরে উদাহরণ কি কি হতে পারে আমরা সেগুলো একটু এখানে দেখব। যেমন আমরা যে বলছি এরোসলটা কি? সেটা কঠিনও হতে পারে তার বিস্তরিত মাধ্যম, আবার তরলও হতে পারে। যদি আর এটা দেখো কঠিন, আর যদি এটা বিস্তরণ মাধ্যম কি হয়? গ্যাস হয়, তাহলে সেটা হলো এরোসল। যদি কঠিন এবং গ্যাস হয়, যেমন ধোঁয়া, সেটি হলো তোমার কি? তোমার এরোসল, ধোঁয়া একটি এরোসল। আবার এখানে দেখো বিস্তরিত মাধ্যম তরল এবং বিস্তরণ মাধ্যম যদি গ্যাস হয় তাহলে সেটিও তোমার এরোসল, যেমন কুয়াশা। এটি গেল এরোসল। তারপরে আসো তোমার ফোম। যদি ফোম দেখো, ফোম কি আমরা জানি? বিস্তারিত মাধ্যম হলো গ্যাস এবং বিস্তরণ মাধ্যম হলো তরল, যেমন সাবানের ফেনা।
এরপর আসো যে বিষয়টা তোমার জেল, এটি দেখবে, এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, এগুলো একটু জেনে রাখবে। জেলটা কি? জেলটা হলো যে বিস্তারিত মাধ্যম হলো তরল আর বিস্তরণ মাধ্যম হলো কঠিন। এটিও কিন্তু কলয়েড, কিন্তু এটি জেল। এটি দেখো, এই যে এখানে বিস্তরণ মাধ্যম আমরা বলছি, বিস্তরণ মাধ্যম কঠিন আর বিস্তরিত মাধ্যম হলো তরল। যেমন জেলি, পনির, দই। জেলি, পনির, দই ইত্যাদি। দই এটা বুঝতেই পারছো। দই হলো, এখানে খেয়াল রাখবে, দই এবং দুধের মধ্যে পার্থক্য আছে। এটা হলো পানিতে চর্বির দ্রবণ, মানে চর্বিতে পানির দ্রবণ, চর্বিতে পানির দ্রবণ, সেটি হলো দই। আর দুধ হলো পানিতে চর্বির দ্রবণ। দুইটাই পার্থক্য আবার বুঝিয়ে দিচ্ছি। একটি হলো দই আর একটি হলো দুধ। দুধ এবং দইয়ের মধ্যে পার্থক্য কি খেয়াল করো। দই, মাখন ইত্যাদি একই, দই, মাখন ইত্যাদি, সেটি এই দুধ, সেই দুধটা কি? দুধটা হলো পানিতে চর্বির দ্রবণ, পানিতে চর্বির কলয়েড এটা। আর দইটা কি? চর্বিতে পানির কলয়েড, পানির দ্রবণ বা কলয়েড। এটি খেয়াল রাখবে। এরপরে আসো আমরা ইমালশন। ইমালশনটা কি? এটি খুবই গুরুত্বপূর্ণ, এটা খেয়াল রাখবে যে ইমালশন তোমার তরল ইমালশন হইতে পারে, আবার তরল কঠিন ইমালশন হইতে পারে। তরল ইমালশন অর্থাৎ তরল বিস্তারিত মাধ্যম, বিস্তরণ মাধ্যমও যদি তরল হয় তাহলে সেটি কি? যেমন আমরা কি বলি? শ্যাম্পু। এটা দেখো, শ্যাম্পু। আবার দেখো, এখানে দুধের কথাও বলা যায়, কারণ চর্বিটাও তরল অবস্থায় থাকে অনেক সময়। এটি খেয়াল রাখবে। এটা আমরা যদি বলি এটি তরল, এটি খেয়াল করো। এরপরে আসো তোমার ক্রিম বলতে পারি আমরা, শ্যাম্পু বা ক্রিম। দুধও এর মধ্যেই পড়ে, ইমালশন। তারপরে 5 নম্বর আসো তোমার কি? সল। সেটি কি? সলটা কি? সলটি হলো, এখানে দেখো যে কঠিন এবং তরল পদার্থের হবে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বাকি আছে, সেটা হলো তরলও হতে পারে, তরল কঠিনও হতে পারে। এটি ইমালশন তরল এবং কঠিনও হতে পারে। দেখো, তরল, কঠিন, এই যে একটু আগে আমরা বলছি, এটি যেমন বাটার বা ঘি হলো কি? ইমালশন। আর সল্টটা হলো তোমার কঠিন এবং তরল। বিস্তারিত মাধ্যম কঠিন আর বিস্তরণ মাধ্যম হলো তরল। তাহলে সেই ক্ষেত্রে সেটি কি উদাহরণ হতে পারে? যেমন মিল্ক অফ ম্যাগনেসিয়া তোমরা খেয়ে থাকো, মিল্ক অফ ম্যাগনেসিয়াম অক্সাইড প্লাস পানি, এটি হলো মিল্ক অফ ম্যাগনেসিয়া। এটি। আচ্ছা, এইগুলো হলো যে বিভিন্ন ধরনের কলয়েডের শ্রেণীবিভাগ। এই যে বিভিন্ন ধরনের কলয়েডের আমরা শ্রেণীবিভাগ এখানে দেখো তোমার, তাহলে কিসের উপর? বিস্তরণ মাধ্যম এবং বিস্তারিত মাধ্যম, এর উপর ভিত্তি করেই বিভিন্ন ধরনের কলয়েড হয়েছে। কলয়েড কি কি? এরোসেল হতে পারে, ফোম হতে পারে, জেল হতে পারে, ইমালশন হতে পারে এবং সল হতে পারে। এগুলো সবই কলয়েড, এবং আমরা একটু উদাহরণের সাহায্যে এগুলো দেখাইলাম। যেমন এখানে এই যে ম্যাগনেসিয়াম অক্সাইড বা ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডও এটা হয়, মিল্ক অফ ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। অথবা পেইন্টও তোমার কি? পেইন্টও সল, অর্থাৎ কঠিন এবং তরলের একটি মিশ্রণ, যেটি আমরা বলি যে এটি একটি কলয়েড। এবার আমরা যাব এই যে দুধ, আমরা ইমালসিফায়ার। এই যে এখানে দেখো, দুধ একটি আমরা বলছি কি? ইমালশন। এখানে যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি হলো ইমালশন কি? এই যে দুধের মধ্যে খেয়াল করো চর্বি কণা আছে, এই চর্বি কণাগুলো কিন্তু তোমার কি? জমে যাচ্ছে না। দুধের মধ্যে আমরা বলছি, দুধের মধ্যে এটা দুধ যদি হয়, দুধের মধ্যে তোমরা যদি দেখো এখানে চর্বি কণা, কিন্তু চর্বি কণাগুলো জমে যাচ্ছে না। চর্বি কণাগুলো কি হচ্ছে না? জমে যাচ্ছে না।
তাহলে জমে যাচ্ছে না কি কারণে? সেইখানে যেই কারণে এটি জমা যাচ্ছে না সেখানে নিশ্চয়ই কোনো একটি রাসায়নিক পদার্থ আছে। তোমরা জানো দুধের মধ্যে দুই ধরনের প্রোটিন আছে, একটি ক্যাসিন আর একটি হলো হুয়ে প্রোটিন। এটি এই যে এই ক্যাসিন বা এটিকে বলা হয় ফসফো প্রোটিন। এই প্রোটিন এটি একটি পলিমারীয় প্রোটিন। পলিমারীয় প্রোটিন থাকার কারণে এই পলিমারগুলো এই চর্বি চারদিকে ঘিরে থাকে। চর্বির প্রত্যেকটা চর্বি কণার চারদিকে কি থাকে? পলিমারীয় প্রোটিন থাকে। এটি এরকম পলিমারীয় প্রোটিন থাকে। পলিমারীয় প্রোটিন থাকলে সেটা কি হবে? দেখো, পলিমারীয় প্রোটিন থাকলে এটা কি একটা জালের মতো কণাগুলোকে পরস্পর থেকে দূরে সরায় রাখবে, তাদেরকে মিশতে দেবে না, ফলে তখন দুধটা কিন্তু জমে যাবে না। এদেরকে বলা হয় ইমালসিফায়ার। এদেরকে কি বলা হয়? ইমালসিফায়ার। এখানে তার প্রাকৃতিকভাবে তার মধ্যে একটি ইমালসিফায়ার আছে, সেটি হলো ক্যাসিন। হ্যাঁ, তার পলিমারীয় প্রোটিন অণু সেটি তার মধ্যে থাকে। এখন প্রশ্ন হলো এই যে তাহলে এই ইমালসিফায়ারের কে কি করা যায়? ইমালসিফায়ারকে যদি আমরা তোমার ভেঙে দিতে পারি কোনোভাবে, তাহলে কিন্তু চর্বি কণাগুলো কি তোমার জমে যাবে। এইটিকে করা হয় হলো কি দুধ থেকে কিভাবে আমরা কি মাখন পাই, অর্থাৎ চর্বি কণাগুলোকে, চর্বি আমরা জানি সেটি মাখন হলো চর্বি কি তোমার চর্বিতে পানির দ্রবণ। সেটি আমরা যদি এটাকে তোমার স্টেরিলাইজ করি, এটি যদি কি বলা হয়, এটাকে সেন্ট্রিফিউজ করা হয়। সেন্ট্রিফিউজ মানে কি, এটিকে তোমরা ছোটবেলায় আমরা দেখছি দধি মন্থন করে, হ্যাঁ, মানে এটাকে কোনো একটা পাত্রের মাধ্যমে রেখে এটাকে ঘুরায়। ঘোরালে কি হবে? প্রচণ্ড বলের অভাবে এই পলিমারীয় চেনগুলো নষ্ট হয়ে যাবে, অর্থাৎ ইমালসিফায়ারটা নষ্ট হয়ে যাবে। ইমালসিফায়ার নষ্ট হয়ে গেলেই তখন চর্বি কণাগুলো একত্রিত হয়ে যাবে। একত্রিত হয়ে একটা দলায় পরিণত হবে, একত্রিত হয়ে যাবে, অর্থাৎ পানিটা সরে, এটিকে বলা হয় তখন মাখন। তাহলে দুধকে কিভাবে মাখনে পরিণত করা হয়? দুধকে প্রথমে জাল দিয়ে একটু গাঢ় করে, সেক্ষেত্রে কি করতে হবে? তাকে এইরকম তাকে তোমার কৃত্রিমভাবে বা প্রাকৃতিকভাবে তাকে যদি ঘোরাও করে, এই পাত্রের দ্রবণটাকে ঘোরালে কি হবে? প্রচণ্ড বলের ঘূর্ণন বলের কারণে সেখান থেকে কি হবে? এই পলিমারীয় যে চেইনগুলো, যে প্রোটিন চেইনগুলো আছে, সেগুলো নষ্ট হয়ে যাবে, ছিঁড়ে যাবে। ফলে তখন সেটা কি হবে? চর্বি কণাগুলো আলাদা হয়ে যাবে। পরে এটাকে ছেঁকে আলাদা করলে সেটি মাখন হবে। এখন প্রশ্ন হলো যে দুধ থেকে আমরা মাখন পেলাম, মাখনকে পানি মুক্তকরণ করতে হবে। এখন পানি মুক্তকরণ করতে হবে, মাখনকে পানি মুক্ত করে তারপরে তাকে সংরক্ষণ করতে হবে। কেন? এখানে দেখো, মাখনের মধ্যে মানে পানি কমে, তার মধ্যে পানির পরিমাণ একদম 10% নিয়ে আসতে হবে, একদম খুব কমায় ফেলতে হবে। সেক্ষেত্রে তখন মাখনকে পানি মুক্তকরণের জন্য আমরা কি করব? সেটাকে ছেঁকে নিব, চাপ দিয়ে তার খুব প্রেসারাইজ করে যদি পানিটাকে বের করে দাও, তারপরে একটু হিট দিলে সেই পানিটা বাষ্পে পরিণত হয়ে যাবে, ফলে মাখনটা পানি মুক্তকরণ হবে। তাহলে আমরা বুঝলাম যে দুধ থেকে কিভাবে মাখন হয়। ইমালসিফাইং যে এজেন্টটা আছে সেটাকে কি করতে হবে? নষ্ট করে দিতে হবে। সেটাকে নষ্ট করার জন্য বিভিন্ন ইমালসিফায়ার, মানে কৃত্রিম ইমালসিফায়ারও যুক্ত করা যায়, অথবা তোমার কি করবে? সেটাকে সেন্ট্রিফিউজ করবে। সেন্ট্রিফিউজ করলে এই ঘূর্ণন বলের মাধ্যমে প্রচণ্ড বলের ফলে তোমার পলিমারীয় চেনটা কি হবে? ছিঁড়ে যাবে। তখন পলিমারীয় চেনটা নষ্ট হয়ে যাবে, ইমালসিফায়ার নষ্ট হয়ে যাবে, ফলে তখন চর্বি কণাগুলো একত্রিত হয়ে যাবে। তখন সেই দ্রবণটাকে ছেঁকে আলাদা করলে সেটি মাখন হবে। এখন প্রশ্ন হলো, মাখনটাকে পানি মুক্তকরণ করে রাখতে হবে কেন? মাখনটাকে দেখো, আমরা সাধারণত মাখন যেগুলো তাকে দেখি শক্ত আকারে বাজারে কিনতে পাওয়া যায়, বা তাকে অনেক সময় ভাটারে পরিণত করে ফেলা হয়, সেটিও আমরা আলোচনা করব। সেটি দেখো, এই যে মাখনের মধ্যে যে পানিগুলো থাকে, সেই পানিটাকে তুমি ছেঁকে বারবার ছেঁকে পানিতে ধুয়ে বারবার ছেঁকে যতক্ষণ না পরিষ্কার পানি আসে, এই যে মাখনের ভিতর থেকে তুমি প্রথম দেখবে হলুদ পানি আসে, এই হলুদ পানিটা বের করে আস্তে আস্তে আবার মাখনটাকে, আবার পানিটাকে, আবার দুধটাকে ধুয়ে নেবে, আবার সেটাকে ধুয়ে নেবে, আবার ধুয়ে নেবে, যতক্ষণ না সাদা পানি আসে ততক্ষণ পর্যন্ত এটাকে ধুয়ে নিতে হবে, এবং প্রচুর চাপ প্রয়োগ করতে হবে যাতে পানিটাকে সেখান থেকে বের করে দিলেই সেটা হয়ে যাবে মাখন। এবার মাখনকে আমরা পানি মুক্ত করলাম, পানি মুক্ত করে সেটাকে আমরা ভাটারে পরিণত করব, ভাটারে পরিণত করে সেটাকে আবার তাপ দেব, তাপ দিলে দেখবো সেটা হলুদ হয়ে যাবে, একদম পানিটা বাষ্পীভূত হয়ে চলে যাবে এবং জমে কঠিনে পরিণত হবে, সেটি হবে ভাটার। তাহলে সেটি হবে ভাটার বা ঘি। এটি তোমাদের বইয়ের মধ্যে আছে, তোমরা একটু পড়ে নিলে পারবে। এটি ছিল তোমার এই চর্বি কলয়েড এর তোমার দুধ থেকে মাখন। খেয়াল রাখবে, আমরা বলছি দুধের মধ্যে দুই ধরনের প্রোটিন আছে,
সেগুলো ফসফোপ্রোটিন, যেগুলো আমাদের দেহের হাড় গঠনে, সেখানে ভিটামিন এ, ডি, ই, কে এগুলো আছে, সেগুলো আমাদের দেহের জন্য খুবই উপকারী। দুধের মধ্যে কিন্তু 87% পানি থাকে এবং 3 থেকে 4% শুধু চর্বিকণা, 3 থেকে 4% চর্বিকণা থাকে দুধের মধ্যে, চর্বিকণা, আর 87% পানি, বাকিগুলো প্রোটিন। প্রোটিন অন্যান্য পদার্থ থাকে, প্রোটিন এগুলো হলো দুধের মধ্যে থাকে। এখন প্রশ্ন হলো যে ইমালসিফায়ারের বিপরীত কোনো রাসায়নিক পদার্থ আছে কিনা। যে ইমালসিফায়ার এজেন্ট সেটাকে তাদেরকে বলা হয় কোয়াগুলেন্ট, অর্থাৎ ইমালসিফায়ারটাকে ভেঙে দেওয়া। ইমালসিফায়ারটা ভেঙে দিলে কি হবে, যে কলয়েড কণাগুলো, এই যে তোমার বিস্তরিত মাধ্যমের যে কণাগুলো, সেগুলো কি হবে, একত্রিত হয়ে যাবে। এটাকে বলা হয় কোয়াগুলেশন। এই কোয়াগুলেশন, এই কোয়াগুলেটিং এজেন্ট আর ইমালসিফায়ার কিন্তু ভিন্ন জিনিস। এই আমরা যেটা বলছি যে ইমালসিফায়ার এজেন্ট, যেটা যেটা আমরা বলছি যে সেটি কিন্তু তোমার কি একটি জৈব পদার্থ, আর এই কোয়াগুলেন্ট কিন্তু সেটা হলো তোমার ইলেকট্রোলাইট। সেটা ইলেকট্রোলাইটটা কি, সেটা যেমন দেখো, যেমন আমরা যদি বলি সিলভার, আর্সেনিয়াস সালফাইড। এই কোয়াগুলেন্ট দুই প্রকারের হয়। কোয়াগুলেন্ট বলতে যেটা বোঝায় সেটি হলো যে এই চর্বি বা কলয়েড কণাগুলোকে একত্রিত করে দলায় পরিণত করা, যাকে বলা হয় কোয়াগুলেশন। বা এবং এই কাজটি যে সব রাসায়নিক পদার্থ করে থাকে তাদেরকে বলা হয় কোয়াগুলেন্ট, তাদেরকে বলা হয় কোয়াগুলেন্ট। তাহলে কোয়াগুলেশন আর হলো কোয়াগুলেন্ট। এটি দেখো, এই কোয়াগুলেন্ট ধনাত্মক হতে পারে, ধনাত্মক চার্জধর্মী হতে পারে, আর ঋণাত্মক চার্জধর্মী হতে পারে। সাধারণত খেয়াল রাখবে, যেমন ধনাত্মক চার্জধর্মী কোয়াগুলেন্ট আমরা বলে থাকি যে আর্সেনিয়াস সালফাইড। দেখো আর্সেনিয়াস সালফাইড, এই যে আর্সেনিয়াস সালফাইড একটি কলয়েড দ্রবণ, এর মধ্যে যদি আমরা হাইড্রোজেন সালফাইড আমরা চালনা করি, তাহলে হাইড্রোজেন সালফাইড গিয়ে কি করবে, এর মধ্যে হাইড্রোজেন সালফাইড চালনা করব, হাইড্রোজেন সালফাইড গিয়ে এই আর্সেনিয়াস সালফাইডের চারদিকে একটি ঋণাত্মক আয়নের আবহ তৈরি করবে, এরকম ঋণাত্মক আয়নের আবহ তৈরি করবে। ফলে কি হবে, দেখে নাও, এই ঋণাত্মক আয়নের আবহে তোমার কি হবে, এরা পরস্পরকে কি করবে, তোমার কি করবে, বিচ্ছিন্ন করে দিবে। এই যে বিচ্ছিন্ন করে দিবে, তখন সেগুলো আর কি হবে না, কি তোমার সেখানে কলয়েডে থাকবে, পরিণত হবে, সেখানে আর জমবে না। আচ্ছা, এইগুলো আমরা এখানে আলোচনা করি। এরপরে আমাদের একটু বিষয় আছে এখানে, এটি ধনাত্মক চার্জধর্মী হতে পারে, আবার ঋণাত্মক চার্জধর্মী হতে পারে। যেমন এখানে আর্সেনিয়াস সালফাইড তোমার, তারপরে আছে তোমার এই যে কোয়াগুলেন্ট, এখানে দেখো আরো আছে কি, এরা পরস্পরকে ছেড়ে দিবে, এটা আলাদা করে ফেলবে, কলয়েড কণাগুলোকে আলাদা করে ফেলবে, এরা তখন সেটেল ডাউন হয়ে যাবে। যেমন এই ধনাত্মক চার্জধর্মী আছে, যেমন ফেরিক হাইড্রোক্সাইড, তারপরে তোমার কি তোমার অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, এগুলো হলো ধনাত্মক চার্জের প্রবাহ দেয়। আর এখানে এখানে হাইড্রোজেন সালফাইড, সালফাইড সল আছে, তারপরে তোমার বিভিন্ন ধাতব আয়ন আছে, যেমন মনে করো তোমার লেড সালফাইড আছে, তারপরে কি গোল্ড আছে, গোল্ড আয়ন, বিভিন্ন ধাতব আয়ন সমূহ কি ঋণাত্মক চার্জধর্মী কোয়াগুলেন্ট হিসেবে কাজ করে ইত্যাদি। এগুলো আমরা এখানে আলোচনা করলাম। এরপরে আমাদের একটি বিষয় যেটি আছে, সেটি তোমাদের এখানে আমাদের সময় স্বল্পতার কারণে আমাদের অনেকগুলো বিষয় এখানে আমরা হয়তো আলোচনা করতে পারি নাই, তোমরা একটু পড়ে নেবে। জাস্ট আমি একটু বলে নেই, সেগুলো হলো যে বিভিন্ন ধরনের কসমেটিক সামগ্রী কিন্তু আমাদের এই চ্যাপ্টারের মধ্যে আছে। বিভিন্ন ধরনের কসমেটিক সামগ্রী, সেগুলো কি কি আমরা একটু যদি আমরা আলোচনা করি, যেমন মনে করো গ্লাস ক্লিনার, খেয়াল করো গ্লাস ক্লিনার এবং টয়লেট ক্লিনার। গ্লাস ক্লিনারটা কি, গ্লাস ক্লিনার তোমরা হয়তো বা নিচের ক্লাসে কিছুটা পড়ে আসছো। গ্লাস ক্লিনার হিসাবে আমরা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করে থাকি, আর টয়লেট ক্লিনার হিসেবে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড বা কোস্টিক সোডা ব্যবহার করে থাকি। এর কাজ হলো যে এই সোডিয়াম
ক্লোরাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড তোমার গ্লাসকে আক্রমণ করে, অর্থাৎ গ্লাসের সাথে একটা বিক্রিয়া করে ফেলে। কিন্তু অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, তোমরা জানো গ্লাস কি, গ্লাস হলো অ্যালুমিনোসিলিকেট, অর্থাৎ এখানে গ্লাস, এখানে দেখবে বিভিন্ন ধাতব সিলিকেটের মিশ্রণ হলো গ্লাস বা কাঁচ। এই ধাতব সিলিকেটের সাথে তোমার সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে ফেলে, বিক্রিয়া করে সেখানে একটা যৌগ তৈরি করে ফেলে, ফলে গ্লাসের ক্ষতি হয়, ক্ষয় হয়। সেটি এই কারণে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড সেখানে ব্যবহার করা হয়। গ্লাস ক্লিনারের প্রধান উপাদান হলো তোমার কি, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। সেখানে অ্যামোনিয়া দ্রবণ 28% দ্রবণ ব্যবহার করা হয়। তারপরে বিভিন্ন ধরনের সারফেক্টেন্ট, তারপরে তোমার এই সুগন্ধি কারক বস্তু ইত্যাদি গ্লাস ক্লিনারের মধ্যে যুক্ত করা হয়। যেমন আমরা একটু দেখতে পারি যে কি কি আছে গ্লাস ক্লিনারের মধ্যে। এগুলো তোমাদের আলোচনার বিষয় অনেকগুলো আছে, এখানে সময় স্বল্প আমাদের, তারপরেও আমি যতটুকু চেষ্টা করব একটু আলোচনা করার জন্য সংক্ষেপে। গ্লাস ক্লিনারের মধ্যে কি কি আছে একটু দেখে নাও, জাস্ট আমরা অল্প সময় ব্যবহার করব। যেমন 28% অ্যামোনিয়া দ্রবণ, অ্যামোনিয়া দ্রবণ, এটি হলো ময়লা পরিষ্কার করবে, মূলত গ্রিজের দ্রাবক, তেল বা গ্রিজের মধ্যে এটি দ্রবীভূত হয়ে যাবে। এটি গ্রিজের, তোমরা জানো সমস্ত ময়লা হলো জৈব ময়লা, সেগুলো গ্রিজের দ্রাবক। এই গ্রিজের দ্রাবক একটি গ্রিজে দ্রবীভূত হয়, গ্রিজটাকে বের করে নিয়ে আসে। তারপরে হলো 2 নম্বর হলো সোডিয়াম লরাইল সালফেট, এটি সারফেক্টেন্ট, সোডিয়াম লরাইল সালফেট, এটি সারফেক্টেন্ট হিসেবে ব্যবহৃত হয়। অর্থাৎ আমরা যেটাকে বলি সারফেস অ্যাক্টিভ, এটিও তোমার, এটি লরাইল সালফেট একটি ডিটারজেন্টের মতো কাজ করে, এটি পরিষ্কারক, এটি পৃষ্ঠতলের মধ্যে এটি সক্রিয় হয়, পৃষ্ঠতলের মধ্যে ময়লা থাকলে সেগুলোকে পরিষ্কার করে। তারপরে আসো তোমার আইসোপ্রোপাইল অ্যালকোহল, অ্যালকোহল, এটি সাধারণত তোমার বেশি উদ্দায়ী একটা দ্রাবক। যে মানে তোমার যদি কোনো খেয়াল করো জৈব দ্রাবক থাকে যেগুলো একদম মানে উঠতে চায় না, সেগুলো এই আইসোপ্রোপাইল তার সাথে বিক্রিয়া করে তাকে উদ্দায়ী পদার্থে পরিণত করবে। এটি উদ্দায়ী দ্রাবক, এটি বেশি উদ্দায়ী দ্রাবক। একটু কম উদ্দায়ী দ্রাবকও আমরা ব্যবহার করে থাকি। সেক্ষেত্রে আছে কি, যেমন ইথিলিন গ্লাইকলও সেখানে ব্যবহার করা যায়। এটি কম উদ্দায়ী দ্রাবক, 5 নম্বর হলো তোমার সোডিয়াম পাইরোফসফেট। এটা দেখো সোডিয়াম পাইরোফসফেট, এটি আমরা তোমার যদি ক্ষরতা থাকে, এটি জিওলাইট, এটা দেখো যদি পানির মধ্যে ক্ষরতা থাকে, ক্ষরতা নিশ্চয়ই তোমরা সামনের ক্লাসে আমরা আলোচনা করব। ক্ষরতা হলো পানির মধ্যে ক্যালসিয়াম, এটা দেখো এটি ক্ষরতা নিবারক। পানিতে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম প্রভৃতি যদি ক্লোরাইড, সালফেট, বাইকার্বনেট ইত্যাদি লবণ দ্রবীভূত অবস্থায় থাকে, তখন আমরা সেই পানিকে ক্ষর পানি বলি এবং এই বিষয়টিকে বলা হয় পানির ক্ষরতা। এই ক্ষরতা দূরীকরণ করার জন্য এখানে টেট্রাসোডিয়াম পাইরোফসফেট ব্যবহার করা হয়। এরপরে কিছু রং, পারফিউম, সুগন্ধ, পানি ইত্যাদি ব্যবহার করা হয়। তো এটি হলো মূল ইনগ্রেডিয়েন্ট তোমার কি গ্লাস ক্লিনারের। এরপরে আমরা যাব টয়লেট ক্লিনার। একটু দেখো টয়লেট ক্লিনারের মধ্যে এগুলোই থাকে, তবে সেইখানে আর একটু ক্ষয়কারী পদার্থ বেশি থাকে। সেটি হলো যেমন তোমার কস্টিক সোডা, চর্বি বা গ্রিজের দ্রাবক, সোডিয়াম লরাইল সালফেট থাকে, কারণ সেখানেও মানে সারফেসের মধ্যে ময়লা থাকে।
তারপরে থাকে ক্যালসিয়াম হাইপোক্লোরাইড। এইখানে দেখবে বিভিন্ন টয়লেটে অনেক ধরনের বিশ্রী রং থাকে এই বা জীবাণুও থাকে। এখানে তোমার ব্লিচিং পাউডার যেটাকে বলা হয়, এটা ব্লিচিং এজেন্ট রূপে সেটাকে ব্যবহার করা হয়। তারপরে রং, পানি এটা ইত্যাদি ব্যবহার করা হয়। তবে দুর্গন্ধ হ্রাসের জন্য ফেনল ব্যবহার করা হয়। তাহলে টয়লেট ক্লিনারের মধ্যে মূল উপাদান হলো কস্টিক সোডা। টয়লেট ক্লিনার আমরা যদি একটু লিখেই দিই তাহলে টয়লেট ক্লিনার হলো কি থাকবে, কস্টিক সোডা। এটি হলো টয়লেট ক্লিনার হলো কস্টিক সোডা দ্রবণ। এটি সোডিয়াম হাইড্রোক্সাইড, খুবই ক্ষয়কারী রাসায়নিক পদার্থ। এটি চর্বি বা গ্রিজের দ্রাবক। তারপরে থাকবে ব্লিচিং পাউডার। এইখান থেকে আমরা একটু চেঞ্জ করি, এটি 3 নম্বর হলো ব্লিচিং পাউডার। এটি জীবাণুনাশক বা বিরঞ্জক। মানে বিভিন্ন রকম ডাইং এজেন্ট থাকলে সেগুলোকে কি তোমার বিবর্ণ করে ফেলবে। তারপরে থাকবে তোমার কি ফেনল। এটি দেখো, ফেনল হলো তোমার কি, এটি দুর্গন্ধনাশক। ফেনল তোমরা নিশ্চয়ই জানো, বেনজিনের সাথে একটি কি থাকবে, একটা হাইড্রোক্সিল গ্রুপ থাকে যেটাকে কার্বলিক অ্যাসিডও বলা হয়। এটি দুর্গন্ধনাশক ইত্যাদি হলো তোমার এই উপাদানগুলো থাকবে। এরপরে পানি, পারফিউম ইত্যাদি থাকে। তো মেইন ইনগ্রেডিয়েন্ট হলো টয়লেট ক্লিনারের কস্টিক সোডা দ্রবণ। এটি সবচেয়ে বেশি পরিমাণে থাকে, সোডিয়াম লরাইল সালফেট থাকে, ব্লিচিং পাউডার থাকে। এই কস্টিক সোডা হলো তেল বা গ্রিজের, চর্বি বা গ্রিজের দ্রাবক। এটি চর্বি বা কি গ্রিজের দ্রাবক ইত্যাদি থাকে এখানে। এরপরে আমরা একটু আলোচনা করব তোমাদের যে বিষয়টি, সেটি হলো যে তোমার অন্যান্য এখানে দেখো তোমাদের আমি যেটা বলছি যে এখানে অনেক কিছু আমাদের কসমেটিক সামগ্রী আছে, বিশেষ করে লিপস্টিক থেকে শুরু করে লিপস্টিক, ভ্যানিশিং ক্রিম, কোল্ড ক্রিম, তারপরে আফটার শেভ, হেনা যেটা আমরা বলি যে মানে মেহেদি ইত্যাদি এখানে প্রস্তুত প্রণালীগুলো আছে। তোমরা একটু বই থেকে এগুলো পড়ে নেবে, মেন ইনগ্রেডিয়েন্টগুলো পড়বে, অর্থাৎ মেন ইনগ্রেডিয়েন্ট সেগুলো কি। আরেকটা জিনিস আমি বলি, সেটা হলো যে তোমার এই ভ্যানিশিং ক্রিম এবং কোল্ড ক্রিমের যে পার্থক্যটা সেটা পড়ে নেবে। এখানে খেয়াল করো, ভ্যানিশিং ক্রিম এবং কোল্ড ক্রিমের যে পার্থক্য সেটি কি, সেটি আগে বুঝে নাও একটু। এখানে যেটা হলো, ভ্যানিশিং ক্রিমটা হলো তেল পানি, সেটি হলো অয়েল ইন ওয়াটার, অর্থাৎ পানির মধ্যে কি তেলের দ্রবণ, সেটি হলো তোমার ভ্যানিশিং ক্রিম। আর কোল্ড ক্রিম যেটা হলো সেটি হলো যে তোমার ওয়াটার ইন অয়েল। খেয়াল করো, এটা একটু লিখে দিই, তোমরা জাস্ট খালি একটু মনে রাখলেই হবে যে ভ্যানিশিং ক্রিমটা কি। আর ভ্যানিশিং ক্রিমটা সাধারণত তোমার গরমকালে ব্যবহার করা হয়, আর কোল্ড ক্রিমটা সাধারণত শীতকালে ব্যবহার করা হয়। এটি দেখো, ভ্যানিশিং ক্রিম যেটি আমরা বলি স্নো পাউডার, এটি একটি হলো ভ্যানিশিং ক্রিম, আর এটি হলো কোল্ড ক্রিম। এই অধ্যায়ে অনেক কিছু আছে আলোচনার, কিন্তু সময়ের অভাব আমাদের। তারপরেও আমি একটু একটু যেহেতু বলে যাচ্ছি, তোমরা একটু যে কি পয়েন্টগুলো বলছি সেগুলো একটু খেয়াল রাখবে। এটি আমরা বলছি যে তোমার এটি হলো ভ্যানিশিং ক্রিম হলো অয়েল ইন ওয়াটার, আর এটি হলো ওয়াটার ইন অয়েল। খেয়াল করো কাজটা কি, অয়েল ইন ওয়াটার। আর এখানে ভ্যানিশিং ক্রিম আমরা এটা বলছি এটি ইমালশান, এটিও কিন্তু ইমালশান, এটিও ইমালশান। হ্যাঁ, ইমালশান তো একটু আগে আমরা আলোচনা করলাম। সেটি কি দেখো, এখানে এই যে অয়েল, তরল দ্রবণ হতে পারে, এই যে তরল দ্রবণ হতে পারে, আমরা একটু আগে বলেছিলাম ক্রিম, সেটি হলো ইমালশান। এখানে দেখো, এটি হলো অয়েল ইন ওয়াটার, আর এটি হলো ওয়াটার ইন অয়েল। তাহলে দেখো যে এইখানে এই
বিশেষ করে আমরা ভ্যানিশিং ক্রিমটাকে গ্রীষ্মকালে ব্যবহার করি। গ্রীষ্মকালে বায়ুতে কি থাকে, আর্দ্রতা বা জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে, তখন ভ্যানিশিং ক্রিম ব্যবহার করা আরামদায়ক। কারণ কি, তখন এই ভ্যানিশিং ক্রিমের মধ্যে যে এখানে দেখো তেলের পরিমাণ কম থাকে, পানির পরিমাণ বেশি থাকে। তেলের বিন্দুসমূহ পানির মধ্যে কি থাকে, বিস্তারিত থাকে। তো তেলের যদি কণাগুলো পানির মধ্যে বিস্তারিত থাকে তখন কি হয় যে সেখানে তাকে গ্লিসারিন নেওয়া হয়। গ্লিসারিন আর্দ্র বায়ু থেকে এই জলীয় বাষ্পটা সে হাইড্রোজেন বন্ধন দ্বারা আবদ্ধ করে ত্বকের আর্দ্রতা বজায় রাখে। অর্থাৎ সেখানে এটি হলো গ্লিসারিন এখানে হিসেবে ব্যবহার করা হয়। এখানে ময়েশ্চারাইজার হিসেবে গ্লিসারিন ব্যবহার করা হয়, সেটি তোমরা একটু দেখে নেবে যে স্টিয়ারিক অ্যাসিড এবং গ্লিসারিন মনোস্টিয়ারেট, এটি তৈল স্তর হিসেবে পানিতে কি তোমার পটাশিয়াম সাবান বা সোডিয়াম লরাইড সালফেট সাবান অ্যালকোহলের মিশ্রণ হলো এটা জলীয় স্তর বা ভ্যানিশিং ক্রিম, এগুলো এখানে ব্যবহার করা হয়ে থাকে। আর শীতকালে যেটা হয়, শীতকালে আমরা বলছি যে তোমার কোল্ড ক্রিমটা হলো তোমার এই ওয়াটার ইন অয়েল, অর্থাৎ এই ক্ষেত্রে পানির পরিমাণ কম, তেলের পরিমাণ বেশি, অর্থাৎ পানির বিন্দুসমূহ তেলের মধ্যে কি থাকে, বিস্তারিত থাকে। শীতকালে শুষ্ক আবহাওয়া, অর্থাৎ কি বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে, তখন কোল্ড ক্রিম ব্যবহৃত হয়। কোল্ড ক্রিম ত্বকের উপর মোমের উপর একটা মোমের মতো একটা পাতলা আস্তরণ তৈরি করে ফেলে, ফলে ত্বক থেকে পানি বেরোতে সে বাধা দেয়। অর্থাৎ আমাদের ত্বক থেকে যদি পানি বের হয়ে যায় তখন কিন্তু ত্বকের মধ্যে একটা টান অনুভব হবে। এই টান অনুভবের কারণে ত্বকটা ফেটে যাবে, ফলে সেখানে এই ত্বকটা ফেটে যাওয়া থেকে রক্ষা করার জন্য আমরা সেখানে কি দেই, আমরা সেখানে কোল্ড ক্রিম দিই। তাহলে কোল্ড ক্রিমের কাজটা কি, কোল্ড ক্রিম গিয়ে কি করবে, কোল্ড ক্রিম এই ত্বকের উপর একটা মোমের মতো একটা পাতলা আস্তরণ তৈরি করে ফেলবে। কারণ তুমি জানো যে এখানে পানির পরিমাণ কম, তেলের পরিমাণ বেশি, তাহলে সে তেলের মতো একটা আবরণ তৈরি করে ফেলবে। এই আবরণটি এই আমাদের ত্বকের মধ্য থেকে জলীয় অংশ সেটি বাইরে আসতে পারবে না। অর্থাৎ ত্বকটা কি থাকবে, ত্বকটা সিক্ত থাকবে, ত্বকটা শুষ্ক হবে না, ত্বকটা তখন পেটে যাবে না। এই হলো কোল্ড ক্রিমের তোমার বিশেষত্ব। এরপরে আমরা আসি যে লিপস্টিক, অনেক মেয়েদের অনেক অনেক পছন্দনীয় জিনিস লিপস্টিক। হ্যাঁ, বিশেষ করে বাজারে বাহারি রঙের লিপস্টিক ব্যবহৃত হয়। নিশ্চয়ই ওরা খুব মানে উৎসাহ পাবে যে লিপস্টিকের মূল উপাদানটা কি। সেটি হলো ওয়াক্স এবং চর্বি, অর্থাৎ মোম এবং চর্বি হলো লিপস্টিকের মূল উপাদান। এটি 40% থাকে। সেটি হলো বি ওয়াক্স বা ক্যান্ডেলিলা ওয়াক্স, এগুলো তোমরা বইয়ে পাবে। এটি 40% থাকে। সেখানে অয়েল থাকে কিছু, যেমন ক্যাস্টর অয়েল, লিনোলিক অয়েল, ভেজিটেবল অয়েল ইত্যাদি থাকে। অ্যালকোহল এবং গ্লিসারিন ময়েশ্চারাইজার হিসেবে থাকে। আর কিছু পিগমেন্ট থাকে, যেমন কালার থাকে, কার্মিন, যেটি বলছি সেটি খেয়াল রাখবে যে কার্মিনিক অ্যাসিড। হ্যাঁ, কার্মিনিক অ্যাসিড এটি কিন্তু হেনার মধ্যেও থাকে। হেনা বা মেহেদি, এই যে কালার হয় আর কি, বিভিন্ন মানে হেনার যে কালারটা তোমরা দেখো, সেখানে কার্মিনিক অ্যাসিড নামে একটা অ্যাসিড থাকে, সেটি একটি রঞ্জক বা ডাই। এরপরে সুগন্ধ বস্তু, এখানে তোমার ডাইপ্রোপাইলিন গ্লাইকল ইত্যাদি ব্যবহার করলে তোমার লিপস্টিক প্রস্তুত হয়ে যাবে। এরপরে আমরা আসি ছেলেদের জন্য নিশ্চয়ই কিছু বলা দরকার। সেটি হলো যে ছেলেরা বড় হয়ে যাচ্ছে, তাদের অনেক সময় কি নিশ্চয়ই কিছুটা দাড়ি গোঁফ জন্মায়, তো সেগুলো তো মানে পরিষ্কার রাখতে হয়। সেটি পরিষ্কার রাখবে কি দিয়ে, তারা তখন শেভ করে ফেলে। তো শেভ করার পরে শেভ করলে কিন্তু ত্বকের মধ্যে এই যে ধারালো খুর দিয়ে, ধারালো মানে ব্লেড দিয়ে সে যখন করে, ত্বকটা কিন্তু একটু ক্ষতিগ্রস্ত হয়, সেখানে একটু কেটে যেতে পারে, সেখানে একটু তোমার কি হয়, মনে হচ্ছে একটু ছিঁড়ে যাচ্ছে, মানে একটু গরম লাগতেছে, তাহলে সেখানে কি করতে হবে, একটু ঠান্ডা জাতীয় পদার্থ ময়েশ্চারাইজার দিতে হবে। তাহলে সেখানে আবার কিছু কেটে যাচ্ছে, পেকে যেতে পারে, পচে যেতে পারে, সেক্ষেত্রে অ্যান্টিসেপটিক দিতে হয়। তাইলে আফটার শেভ, সেটাকে আমরা বলছি আফটার শেভ, এর মধ্যেও আফটার শেভও সেখানে তৈরি করা যাবে। তোমরা একটু দেখে নেবে, বইয়ের মধ্যে আছে। আফটার শেভ লোশন, জেল ইত্যাদি তোমার দ্রবণ রূপে এখানে ব্যবহৃত হয়। সেখানে কি কি থাকে, এক নম্বর থাকে হলো অ্যান্টিসেপটিক। এটা হলো ডিন্যাচার্ড অ্যালকোহল 40, এটি একটি রাসায়নিক পদার্থ, এটি অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে। এরপরে হলো ময়েশ্চারাইজার হিসেবে আমরা গ্লিসারিন বা অ্যালোভেরা বা অলিভ অয়েল ব্যবহার করি। সুগন্ধ বস্তু বা তোমার স্যান্ডালউড তেল, যেটা আমরা বলি কি তোমার এই চন্দনের তেল, এরকম পাওয়া যায়, চন্দন গাছের তেল, এরকম চন্দনের কাঠের তেল, লবঙ্গ, দারুচিনি, কমলালেবুর খোসা ইত্যাদি এখানে ব্যবহার করে একটু গন্ধের জন্য, একটু সুগন্ধের জন্য, একটু ভালো লাগার জন্য। তাইলে এটি হলো আফটার শেভ প্রস্তুতি। তাহলে আফটার শেভ প্রস্তুতির মধ্যে 3টি উপাদান থাকবে। একটি হলো অ্যান্টিসেপটিক,
আরেকটি কি ময়েশ্চারাইজার, এটি হলো সুগন্ধি বস্তু। সেটি কি তোমার যেমন ডিন্যাচারাল অ্যালকোহল থাকবে অ্যান্টিসেপটিক হিসেবে, ময়েশ্চারাইজার থাকবে গ্লিসারিন হিসাবে, গ্লিসারিন। তারপরে সুগন্ধ বস্তু যেমন কি স্যান্ডেলের মানে স্যান্ডালউড বা লবঙ্গ, দারুচিনি, কমলা লেবুর খোসা ইত্যাদি ব্যবহার করা যায়। হ্যাঁ, ইত্যাদি। এরপরে আসো এরপরে আমরা যে বিষয়টি আমাদের এই অধ্যায়ের সর্বশেষ বিষয়, যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটি পরীক্ষায় আসে, সেটি হলো যে ভিনেগার প্রস্তুতি। ভিনেগার বা সিরকা। ভিনেগার বা সিরকা কি, এটি আমরা একটু আলোচনা করব। ভিনেগার বা সিরকা হলো অ্যাসিটিক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণকে বলা হয় ভিনেগার। ভিনেগার কি, ভিনেগার হলো বা সিরকা, এটিকে সাধারণত সিরকাও বলা হয়। সিরকা তোমরা দেখে থাকবে যে আচার বানাতে লাগে, খাদ্যদ্রব্য সংরক্ষণের জন্য লাগে, বিভিন্ন জায়গায় খাদ্য, এখানে দেখবে যে তোমার বিশেষ করে আমরা যখন কোনো খাদ্যদ্রব্য পচনের হাত থেকে এই ভিনেগারটি ব্যবহার করি, বাসার মধ্যে অনেক সুস্বাদু খাদ্যদ্রব্য তৈরি করার জন্য ভিনেগার ব্যবহার করা হয়। সেটি 6 থেকে 10% কে কার অ্যাসিটিক অ্যাসিড CH3COOH, এটিকে বলা হয় অ্যাসিটিক অ্যাসিড, এর 6 থেকে 10% জলীয় দ্রবণকে বলা হয় ভিনেগার। এখন প্রশ্ন হলো এই ভিনেগার আমরা কিভাবে প্রস্তুত করব, এটিকে আমাদের বইয়ে যে প্রস্তুতিটা আছে সেটা হলো মল্ট ভিনেগার প্রস্তুতি। মল্টটা কি আগে বুঝে নাও। মল্ট, সেটি কি মল্ট, এটি মল্ট, বাংলায় মল্টও বলতে পারো, মল্ট, এটা মল্ট ভিনেগার। মল্ট ভিনেগার, খেয়াল করো, মল্ট ভিনেগার প্রস্তুতি। মল্ট হলো যে বার্লির দানা, আমরা সাধারণত বার্লি একটি উদ্ভিজ্জ পদার্থ, বার্লির গোটা বা বীজের মতো, এইটিকে পানিতে দ্রবীভূত করে রেখে দেওয়া হয়। কমপক্ষে তোমার 5-6 ঘন্টা বা 7-8 ঘন্টা রেখে দিলে সেটি ফুলে যায়, ফুলে গিয়ে সেইটা অঙ্কুরিত হয়, অর্থাৎ এখানে একটা বিটপ বের হয়। যেমন অঙ্কুরিত ছোলার বীজ তোমরা দেখেছো যে অনেক ছোলার বীজ আমরা কিন্তু খেয়ে থাকি। কেন বলো তো ছোলার বীজ খেয়ে থাকি? এই কারণে যে ছোলার বীজের মধ্যে এই যে অঙ্কুরিত যে ছোলার বীজ, সেইটা কিন্তু প্রোটিন, একটি উপাদেয় প্রোটিন সেখান থেকে আসে, ফলে সেটি আমরা বিশেষ করে খাবার সময় আমরা এই অঙ্কুরিত ছোলার বীজটাকে পছন্দ করি। খাদ্যদ্রব্য হজমেও সেটি সাহায্য করে, এবং সেক্ষেত্রে একদম মানে এসেনশিয়াল প্রোটিন সেটা কিন্তু ছোলার বীজ ওইখান থেকে পাওয়া যায়। এটি তবে সেগুলো আবার এনজাইম তৈরি করে। এই যে আমরা বলছি যে মল্ট ভিনেগার হলো যে অঙ্কুরিত বার্লির বীজ থেকে বিভিন্ন ধরনের এনজাইম নিঃসৃত হয়। আমরা জানি এনজাইমগুলোর কাজ কি, যেমন প্রভাবকগুলোর যে কাজ, এনজাইমগুলো আমাদের দেহের মধ্যে ঠিক একই ধরনের কাজ করে। এনজাইমগুলো কি? এক ধরনের নাইট্রোজেনজাত জৈব যৌগ, যেগুলো জীব দেহের মধ্যে বিভিন্ন জৈব রাসায়নিক বিক্রিয়াকে ত্বরান্বিত করে এবং বিক্রিয়া শেষে সম্পূর্ণ অপরিবর্তিত অবস্থায় থেকে যায়, তাদেরকে বলা হয় এনজাইম। আবার বলছি এনজাইম কারা? এনজাইম কি? নাইট্রোজেনজাত জৈব প্রোটিন জাতীয় পদার্থ। জাস্ট সংক্ষেপে এইটুকু মনে রাখবে যে এনজাইমের কাজ কি? এনজাইমের কাজ হলো বিভিন্ন জৈব রাসায়নিক বিক্রিয়াকে ত্বরান্বিত করা এবং বিক্রিয়া শেষে সম্পূর্ণ অপরিবর্তিত অবস্থায় থাকে, যেটা প্রভাবক করে থাকে। প্রভাবক কিন্তু জীবদেহের মধ্যে নয়, প্রভাবক হলো কি বিশেষ করে অজৈব বস্তুর ক্ষেত্রে বিভিন্ন বিক্রিয়াকে ত্বরান্বিত করে থাকে। আর জীবদেহের মধ্যে যে সকল জৈব রাসায়নিক পদার্থ, নাইট্রোজেনজাত জৈব প্রোটিন জাতীয় যে পদার্থগুলো কি জীবদেহের মধ্যে সংগঠিত বিভিন্ন জৈব রাসায়নিক পদার্থকে ত্বরান্বিত করে থাকে, তাদেরকে বলা হয় এনজাইম। এই মল্ট ভিনেগার যেটা বলছি যে অঙ্কুরিত ছোলার বীজ থেকে বিভিন্ন ধরনের এনজাইম বের হয়, সেই এনজাইম আমরা কি করি যে এনজাইম থেকে চিনি বা ইক্ষু রস বা আখের রসকে ফার্মেন্টেশন করে তাকে প্রথমে অ্যালকোহলে পরিণত করে। আমরা একটু বিক্রিয়াগুলো লিখে দেব, যেটি তোমরা একটু দেখে নেবে। আবার বলছি অঙ্কুরিত ছোলার বীজের মতো কি বার্লির বীজ থেকে বিভিন্ন ধরনের এনজাইম নিঃসৃত হয়, সেগুলোকে বলা হয় মল্ট। সেগুলোকে কি বলা হয়? এই মল্ট। এই যেমন এখানে দেখো যে এই
মল্ট, এখানে মল্ট ভিনেগার পদ্ধতি, যেটি খেয়াল করো যে চিনি বা সুক্রোজ বা আখের রসের মধ্যে কি থাকে, কি সুক্রোজ, এটা মাল্টেজ, এখানে দেখো C12, এটি আখের রস থেকে আমরা পাই, চিনি বা আখের রস অথবা চিনির দ্রবণ। এটিকে তোমার পানিতে যুক্ত করলে সেক্ষেত্রে কি হবে, ওই মল্ট ভিনেগার যুক্ত করলে সেখান থেকে ইনভার্টেজ নামক এক ধরনের এনজাইম আসবে। ইনভার্টেজ এনজাইম এসে এটাকে আর্দ্র বিশ্লেষণ করে ফেলবে। আর্দ্র বিশ্লেষণ করে তাকে তোমার এই গ্লুকোজ এবং ফ্রুক্টোজে পরিণত করবে। গ্লুকোজ এবং ফ্রুক্টোজের আণবিক সংকেত এক, কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন। C6H12O6 এটা গ্লুকোজ, আবার ফ্রুক্টোজ একই, আণবিক সংকেত এক, গাঠনিক সংকেত ভিন্ন। এটি খেয়াল রাখবে, গ্লুকোজ আর এটা হলো ফ্রুক্টোজ। তাহলে সেক্ষেত্রে আখের রসের মধ্যে আমরা যদি মল্ট যুক্ত করি, সেক্ষেত্রে মল্ট কি করবে, সেটা কি পানির উপস্থিতিতে তাকে আর্দ্র বিশ্লেষিত করে ওই ইনভার্টেজ এনজাইম তাকে গ্লুকোজ এবং ফ্রুক্টোজে পরিণত করবে। তারপরে আরেক ধরনের এনজাইম, সেখানে C6H12O6 এই গ্লুকোজকে জাইমেজ নামক এনজাইম এটাকে ভেঙে ফেলবে। এটাকে ফার্মেন্টেশন করবে। ফার্মেন্টেশন, এটি খেয়াল করো, ফার্মেন্টেশন হলো এই যে গ্লুকোজটিকে, এই দ্রবণটিকে যদি আমরা এই দ্রবণটিকে খেয়াল করো যে যদি বায়ুশূন্য স্থানে এটাকে রেখে দেই ওই মল্ট ভিনেগারের উপস্থিতিতে, এটি তখন আবার ভেঙে কি ফার্মেন্টেশন হয়ে যাবে। এটা ভেঙে গিয়ে তোমার ইথানল তৈরি হবে। ইথানল এবং কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি হবে। এটি ইথানল তৈরি হলো। এই যে ইথানল যেটি তৈরি হবে, সেটিকে আমরা এই এক ধরনের AC2 ভেক্টর এর উপস্থিতিতে তোমার যদি বায়ু চালনা করি, তখন সেটি কি হবে, বায়ুর অক্সিজেন দ্বারা ইথানল জারিত হয়ে তোমার ইথানোয়িক অ্যাসিডে পরিণত হবে এবং সরাসরি সেখান থেকে ভিনেগার পাওয়া যায়। সেটি কি আমরা বলি ইথানল। এটি AC2 ভেক্টর, এটা দেখো, এটি বায়ুর অক্সিজেন দ্বারা তখন জারিত হয়ে AC2 ভেক্টর। মাইক্রোব্যাকটেরিয়া, এটা বলা হয় মাইক্রোব্যাকটেরিয়াম অ্যাসিটি, এটা জারণ করবে। এটি এক ধরনের ব্যাকটেরিয়া, এটি জারণ করে তাকে কিসে পরিণত করবে, ইথানোয়িক অ্যাসিডে পরিণত করবে। এটি হলো এখান থেকে সরাসরি আমরা ভিনেগার পেতে পারি। এটি ভিনেগার। তাহলে এইটি আমরা বলছি মূলনীতিটি, তোমরা এইটির পদ্ধতিটি পড়ে নিবে বই থেকে। আমরা আজকে আমাদের সময় স্বল্প, আমাদের এই দুইটি ক্লাসের মাধ্যমে আমরা মোটামুটি এই চ্যাপ্টারটা কভার করার চেষ্টা করেছি। সম্পূর্ণটা হয়তো পারিনি, কিন্তু তোমাদের কি পয়েন্টগুলো আমি উল্লেখ করেছি, তোমরা এই চ্যাপ্টারগুলো একটু তুমি নিজে থেকে একটু পড়ে নিবে। এরপরে যদি কোনো জায়গায় সমস্যা হয় যে বুঝো না, তাহলে আমার এখানে তো আমাদের ক্লাসগুলো থাকে, আমাদের নাম্বারও থাকে, তোমাদের ইমেল অ্যাড্রেসে দেওয়া আছে। তুমি যদি কোথাও না বুঝো তাহলে সেখানে আমাকে ফোন করবে বা ইমেল অ্যাড্রেস করে ইমেলে ইনবক্সে আমাকে লিখবে, আমি সেগুলো ব্যাখ্যা করার চেষ্টা করব। সামনের দিন আমরা দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ের যে বাকি অংশ আমরা আছে সেগুলো আলোচনা করব। ধন্যবাদ তোমাদের সবাইকে।